আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। Spirit, be here with me. ¿Qué তুমি? Bhoot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভূত.com-এর 34তম এপিসোডে। এবং এই 34তম এপিসোডে আসা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে, যেটি খুব অল্প দিন হলো আমরা শুরু করেছি, এরই মধ্যে সেখানে অসংখ্য মানুষ এসে যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে তাদের পথ চলা শুরু হয়েছে। এবং আশা করছি যে প্রতিটা মুহূর্ত আপনাদের এভাবেই আনন্দ দিয়ে যাব যতদিন পর্যন্ত আমার শক্তি থাকবে এবং যতদিন পর্যন্ত আপনাদের কাছ থেকে ঘটনা পাবো। ইয়েস, ঘটনা পাওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর সেই জন্যই আমি বলতে চাই যে যদি আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে আমার ইমেল অ্যাড্রেসটা মনে রাখুন বা আমার ইমেল অ্যাড্রেসটি নোট করে ফেলুন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমার কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এটি সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমাদের লাস্ট এপিসোডে আমরা নিয়ে এসেছিলাম আবরার ভাই এবং আমাদের হাফেজ মাইনুদ্দিন সাহেবকে আপনাদের অনুরোধেই, এবং আশা করছি সেই এপিসোডটি আপনারা উপভোগ করেছেন। আপনারা আরও বেশি জানান আমাদেরকে যে কাদের ঘটনা আপনারা শুনতে চান, কাদেরকে চান আমরা এপিসোডে নিয়ে আসি। এবং আমাদের এই দীর্ঘ পথ চলায় সবসময় আপনারা সাথে ছিলেন। এবং সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে এটি একটি দীর্ঘদিনের সম্পর্ক এবং এই সম্পর্কটা কেমন যেন মানে আপনারাও মিস করেন, আমিও মিস করি আপনাদেরকে। এই সপ্তাহের পুরো 7টা দিন যখন শুক্রবার রাত 11:59 হয় তখন আমার পরীক্ষা দেওয়ার পালা। কেমন লাগবে আজকে আপনাদের? আপনারা কি ভালো কিছু বলবেন নাকি খারাপ কিছু বলবেন? বিশ্বাস করুন খুব টেনশনে থাকি। আবার মাঝে মাঝে মনে হয় যদি খারাপ লাগে বকাঝকা করবে বা খারাপ কিছু বলবে তো আপন মানুষই। তো যাই হোক, আজকের যে এপিসোডটি সেই এপিসোডেও বেশ কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো অদ্ভুত রকমের ভালো, এবং সব রকমের ঘটনা মিশিয়েই আজকের আমাদের এই এপিসোড। আশা করছি যে এই এপিসোডটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। এখানে আপনি এসে আপনার মতামত জানাতে পারেন এবং আপনি জানাতে পারেন কার ঘটনা আপনি শুনতে চান, কার ঘটনা শুনতে চান না। এই সব কিছুই মানে আপনাদের মতামতের জন্য এই জায়গাটি। এবং আপনারা যদি চান যে কোনো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো ইনবক্স করতে পারেন, বা আপনাদের মাথায় যদি কোনো প্ল্যান থাকে সেই প্ল্যানটিও আপনি ইনবক্স করে আমাদের জানিয়ে দিতে পারেন বা ইমেল করতে পারেন সরাসরি। এবং ইমেল করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমাদের দুজনের জন্যই অনেক বেশি ভালো হবে। আশা করছি আপনাদের সামনের পথ চলা অনেক বেশি সুন্দর হবে আমাদের সাথে এবং প্রতিটা মুহূর্ত উপভোগ্য হয়ে উঠবে ভূত.com-এর সাথে। আমরা চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি এতটুকু ভালো লাগে বা এই ঘটনাটি যদি এতটুকু আনন্দ দিতে পারে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। এবং এই
যে ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি চান না তার নাম বা ঠিকানা কোনো কিছু প্রকাশ করতে, সুতরাং আমরা নাম বা ঠিকানা কোনো কিছু প্রকাশ করব না। এবং তিনি আমাদের কিছু মানে প্রমাণ দিয়েছেন, সেই প্রমাণগুলো কি সেটাও বলবো না, কারণ তিনি এগুলো সব কিছুই শেয়ার করতে নিষেধ করেছেন তাদের ফ্যামিলির সেফটির জন্য। সো এটা কনফিডেন্সিয়াল থাকবে এবং এটাকে আমরা কোনোভাবেই বাইরে প্রচার করব না। আপনারা শুধু ঘটনাটি শুনুন এবং এই ঘটনাটি শুনে আশা করছি আপনারা আনন্দ পাবেন। উনি প্রথমেই লিখেছেন যে এই ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক নিয়ে। বুঝতেই পারছেন ব্ল্যাক ম্যাজিক আপনাদের অনেক পছন্দের একটি টপিক, যদিও আপনারাও জানেন আমিও জানি যে এটা নিয়ে বেশি মানে নাড়াচাড়া করা বা এটা নিয়ে অত বেশি ভাবা চিন্তা বা এটা নিয়ে কোনোদিন কোনো এক্সপেরিমেন্ট করতে যাওয়াটা একেবারেই বোকামি। আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওনার ঘটনাটি এখন ওনার মতো করে পড়ে শোনাবো। প্লিজ ডু নট স্টেট মাই নেম, অ্যাড্রেস অ্যান্ড প্লেসেস ইনফরমেশনস ওয়াইল রিডিং। থ্যাংক ইউ। এটা তিনি শুরু করেছেন এভাবেই। তারপর লিখছেন, অলসো এক্সকিউজ মাই রাইটিং ইন বাংলিশ, বাট লিভিং অ্যাব্রড সিন্স মাই বার্থ আই এম নট কমপ্লিটলি এবল টু রাইট ইন বাংলা। হাউএভার আই ক্যান জাস্ট রিড, টক অ্যান্ড এক্সপ্লেইন দ্য স্টোরি। ওকে, আমরা শুরু করি তাহলে। এরপরে তিনি বলেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, জানি আপনি ভালো আছেন কারণ সব সময় ভালোর দলে থাকেন। থ্যাংকস ফর কামিং ব্যাক উইথ ভূত.com। প্লিজ ডু নট লিভ আস এভার এগেন। থ্যাংক ইউ সো মাচ এভাবে বলার জন্য। এবার পর লিখেছেন তিনি যে আমি দেশের বাইরে থাকি, ইউকেতে থাকেন তিনি, সেটা তিনি লিখেছেন। অনেক দিন ধরে লিখবো বলে কেন জানি ঘটনাটি লেখা হয়নি, ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। একদিন ভূত.com থেকে ব্ল্যাক ম্যাজিকের কিছু স্টোরিজ শুনে আমার একটি আপন আত্মীয়র জীবনের ঘটনা মনে পড়ে গেল, যেখানে আমিও কোনো না কোনোভাবে ইনভলভড। এরপরে তিনি লিখছেন যে স্টোরি শুরু করার আগে সবসময় একটা প্রসঙ্গ বা একটা প্রশ্ন জাগে যে যারা এই ব্ল্যাক ম্যাজিক করে তারা কেন যে বুঝতে পারে না এই পৃথিবীটা অনেক কম দিনের, আর আমাদের উচিত এই কম দিনগুলোতে ভালো কিছু করা আর এমন কিছু না করা যেটা অন্যের ক্ষতি করে, জাস্ট ফর আ টেম্পোরারি স্যাটিসফ্যাকশন। শয়তানের সাথে চ্যালেঞ্জ নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন প্রমাণ করতে যে মানুষ জাতি আল্লাহর অনেক প্রিয় জাতি, যারা কখনো ওনাকে অসম্মান করবেন না। কিন্তু ভাবতে খারাপ লাগে যে সেই পরীক্ষাতে ব্ল্যাক ম্যাজিক যারা প্র্যাকটিস করেন বা যারা এই সমস্ত কাজ করেন কুফরি কালাম, তারা বারবার ফেল করছেন। শয়তান যেমন জেলাসির কারণে মানুষ জাতি ঘৃণা করা শুরু করে, ঠিক একইভাবে মানুষের ভেতরেও কিছু মানুষ আছে যারা আপনার সুখ দেখতে পারে না এবং আউট অফ জেলাসি ক্ষতি করে, আল্লাহর অসম্মান করে, এর মাধ্যমে শয়তানকে খুশি করে। এই মানুষগুলোর খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করা উচিত যে একদিন সবার মরতে হবে আর ঈশ্বর আল্লাহ গডের কাছে জবাব দিতে হবে কেন দুনিয়ার পরীক্ষা ফেল করলো আর কেন শয়তানকে চ্যালেঞ্জে জিতিয়ে দিল। এইসব বলছি কারণ কিছু প্রবলেমস আমাদের এখনো সম্মুখীন হতে হচ্ছে। যারা এইসব কাজ করে তারা যদি হৃদয়ে একটু মায়া করে, বিফোর ইটস টু লেট ফর দেম টু আস্ক ফর ফরগিভনেস। যাই হোক, মূল ঘটনায় চলে যাই, তারপর বুঝতে পারবেন কেন এসব বলছি। এই ঘটনাটি আমার হাজব্যান্ডের লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা, তার পরিবারের সাথে। আমার হাজব্যান্ডের পরিবার মানে আমার শ্বশুর বাড়ি বাংলাদেশের কোনো একটা জায়গায়, আমি আর বললাম না, এবং তারা পরে পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যান। এই ঘটনাটি 2018 সালের অক্টোবরের দিকে শুরু। একদিন আমি ইউনিভার্সিটির কাজ শেষ করে বাসায় আসি, আমার হাজব্যান্ড অফিস শেষ করে আমার পরে বাসায় ফেরে। আমি এর মধ্যে কুইক করে কিছু রান্না বান্না করলাম, তারপর সোফায় এসে বসে টিভিটা অন করে যখন খাবার মুখে দিতে যাই, হঠাৎ একটি বিকট গ্লাস ভাঙার সাউন্ড পেলাম। খুব জোরে একটি আওয়াজ, মনে হচ্ছিল কে যেন গায়ের যত শক্তি আছে সব শক্তি দিয়ে গ্লাসটা ভেঙে ফেলেছে। বুঝতে পারলাম যে শব্দটি কিচেন থেকে আসলো। চোর ডাকাত হতেই পারে না, আমাদের এলাকায় এই সব বিষয় খুব কম হয়, বলতে গেলে হয়ই না। ভাবছিলাম ওপরের অ্যাপার্টমেন্টে কাজ করাচ্ছে, হয়তো সেখান থেকেই সাউন্ড আসছে। তারপর ভাবলাম ওপরে ফ্ল্যাটের রাতের সময় কেন কাজ করাবে, আর
টাইম পেল না? ফ্ল্যাট রিফারবিশমেন্টের জন্য ল আর রুলস আছে সকাল সকাল করানো, যেন সন্ধ্যার পর নেইবার্সদের সাউন্ডের জন্য কোনো সমস্যা না হয়। পরে ভাবলাম ওপরে ফ্ল্যাটে হয়তো আর্জেন্ট কোনো কাজ করা হচ্ছে। যাই হোক, মোটামুটি শিওর ছিলাম যে ওপরের ফ্ল্যাট থেকেই সাউন্ডটি আসছে, কিন্তু তারপরও কেমন যেন মনে হচ্ছিল, এবং কেন যেন আমার বারবারই মনে হচ্ছিল যে ঘরেই শব্দটি হচ্ছে। এইসব ভাবতে ভাবতে কিচেনে যেয়ে লাইট অন করে যা দেখি, সব কিছু তো আগের মতোই আছে। বাসায় সবখানে চেক করলাম, কিছুই তো ভাঙা পাচ্ছি না, সব ঠিক আছে। তবে কি হলো? কোথা থেকে এই বিকট শব্দটি আসলো? আমি তো শিওর ছিলাম কিচেন থেকেই আসলো। তারপর ভাবলাম, যেহেতু বাসার ভেতরে সব ঠিক আছে, তাহলে ওপরের ফ্ল্যাটে গিয়ে রিকোয়েস্ট করব যেন রাতে কাইন্ডলি কাজ না করায়। এই কথাটি বলার জন্য ওপরের ফ্ল্যাটে আমি রওনা দিলাম। যে বেল টিপে দেখলাম যে কেউ দরজা খুলছে না, ভেতরেও কোনো আওয়াজ নেই। তার মানে কি কেউ বাসায় নেই? তাহলে কি কেউ কোনো কাজ করাচ্ছে না ওপরে? তবে এই আওয়াজটা কোত্থেকে আসবে? এইসব ভাবতে ভাবতে বাসায় ফিরে গেলাম। আর ওই দিন আমার হাজবেন্ডকে কিছু বলিনি, যেন ও টেনশন না করে। সাইকোলজিস্ট হয়ে ব্যাখ্যা খুঁজতে থাকলাম। তাই ভাবলাম হয়তো আমার নিজের মনের ভুলও হতে পারে, কিন্তু কেন যেন পুরো রাতটা ঘুমাতে পারলাম না আমি। পরের দিন সেম টাইমে ইউনিভার্সিটির কাজ শেষ করে বাসায় আসলাম। অ্যাজ ইউজুয়াল সন্ধ্যার খাওয়া তৈরি করলাম, টিভি অন করলাম আর খেতে লাগলাম। হঠাৎ আবারও সেম সাউন্ডটি হলো, আজকেও একই টাইমে একই সাউন্ড। আজব! আজকে একটি ভয় কাজ করলো যে হয়তো গতকাল কোনো চোর ঘরে ঢুকতে চাচ্ছিল আর পারেনি দেখে হয়তো আজকেও ট্রাই করছে। যদিও শিওর ছিলাম কেমন জানি যে চোর না, কিন্তু কখন কি হতে পারে কে জানে। তবুও কখনো মাথায় আসেনি যে অলৌকিক কিছু ঘটতে পারে। ভয় লাগছিল। পুলিশ কল করার উদ্দেশ্যে ফোন হাতে নিতে নিতেই দেখলাম একটি সাদা আলো আমার করিডোর দিয়ে পার হয়ে যাচ্ছে। বুঝে ওঠার আগেই আরেকটি বিকট শব্দ হলো। আমি চমকে উঠলাম। মনে হচ্ছিল যে কে যেন আমার বাসার গেইটের দরজা খুব জোরে বাড়ি দিল, কিন্তু দরজা তো বন্ধই ছিল। কিছুই বুঝে উঠতে পারলাম না কি হচ্ছে আমার সাথে। বলে রাখা ভালো যে টিভি রুমের কিচেনের মাঝখানে একটি লম্বা হলওয়ে আছে, যেখান থেকে ডাইরেক্ট কিচেনে যায় টিভি রুম থেকে। খিদে চলে গেছে। কিছু না খেয়েই কিচেনে প্লেট রাখার উদ্দেশ্যে রওনা দিলাম। কিচেনের লাইট অন করে আর প্লেট টেবিলের ওপর রাখতে চেয়ে দেখলাম আমার হাজবেন্ডের অনেক প্রিয় আর শখের ডাইনিং গ্লাসের টেবিলটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। এমন বাজেভাবে চুরমার হলো, মনে হচ্ছিল কে যেন অনেক রাগান্বিতভাবে হাতুড়ি দিয়ে ভেঙে দিয়ে গেছে। ফ্লোরে ছোট ছোট কাচের টুকরো পড়েছিল। কিভাবে ভাঙল? আর সেই সাদা ছায়াটি কি ছিল? কখনো আমার জীবনে এমন কিছু দেখিনি, আজ প্রথম। সেই রাতে দুজনেরই ঘুম আসছিল না। আমার হাজবেন্ডকে বুঝাতে লাগলাম যে বড় কোনো ক্ষতি হয়নি কারো, এটাই বড় কথা। তারপর ব্যাখ্যা দিতে লাগলাম যে ফ্যাক্টরি থেকে হয়তো গ্লাসের কোনো ফল্ট ছিল বা কিছু বাবলস ছিল, যার কারণে গ্লাসটা এমন অবস্থায় ফেটে গিয়েছে। কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে সব বলছি, সে বুঝতে পেরেছিল। কেননা এই টেবিলটি গত 6 বছর ধরে আছে আমাদের বাসায়, কখনো কিছু হলো না। এখন কেন? শুনেছিলাম কাঁচ ভাঙার নাকি ভালো লক্ষণ না, হয়তো এটাই ঠিক। আরও কিছুদিন পর সন্ধ্যায় মাগরিবের আজানের সময় আমার হাজবেন্ড হঠাৎ বাসার দরজায় 3টি হাতের নখ শুনতে পায়। এই টাইমে কে আসতে পারে ভাবতে লাগলো। হয়তো পোস্টম্যান কোনো লেটার রেখে গিয়েছে বক্সে। দরজা খুলল, চেক করার জন্য বক্সটা খুলল, কিন্তু কিছুই ছিল না। আশেপাশে কাউকে দেখতেও পেল না। সব নিরিবিলি, এত নিরিবিলি কখনো দেখেনি আগে। যাই হোক, মনের ভুল ভেবে দরজা আটকিয়ে দিল। সেই একই রাতে আমার হাজবেন্ড একটি দুঃস্বপ্ন দেখল তার এক আপন চাচা খুব
কাঁদছে একটি অন্ধকার ঘরে বসে। আশেপাশে কেউ নেই, কিছু নেই, শুধু একটি লাশ দাফন করার কাপড় দিয়ে মোড়ানো। আজব একটি স্বপ্ন ছিল। তার চাচা কেন দেখল? দাফন কাপড়ে মোড়ানো কে ছিল? ভাবল চাচু ঠিক আছে তো। এর পরদিন তার স্বপ্নে দেখা চাচুকে এসে কল দিল। উনি তো ঠিকই আছেন, কিন্তু এখানেই আমাদের বুঝতে ভুল হয়েছিল। 2018 নভেম্বরে আমার বার্থডে উপলক্ষে পার্টি দেই আমরা। ওই দিন আমার হাজব্যান্ড কেমন যেন টেনশনের মতো ভাব করছিল, তার ভেতরে টেনশন কাজ করছিল। পার্টি শেষে তাকে জিজ্ঞেস করলাম কোনো কারণে আপসেট কিনা। সে বলল আজকে হঠাৎ কেমন জানি বাবার জন্য খুব খারাপ লাগছে। এত খারাপ লাগছে যে বলে বুঝাতে পারবো না। আগে কখনো এত খারাপ লাগেনি। আমি ভাবলাম অনেক বছর হয়েছে দেশে যায় না, হয়তো এই কারণেই হতে পারে। কিন্তু আসল বিষয়টা অন্যরকম ছিল। জীবনে শুনে এসেছি মা বাবারা সন্তানদের বিপদ টের পায়, কিন্তু আমার জীবনে নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতাম না যে সন্তানরাও মা বাবার বিপদের কথা বুঝতে পারে। এর পরদিন বাংলাদেশ থেকে কল দিয়ে জানতে পারলো যে বাবা গ্রামের বাড়ি গেছে আর হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে ওখানে। গ্রামে গেলে উনি নর্মালি একাই যেতেন। গ্রামে যাওয়ার কারণ ছিল কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি ছিল ওনার, ওগুলো শেষ করে ঢাকা চলে যাবেন তাড়াতাড়ি। তার আগে উনি বাজারের দোকান থেকে এক কাপ চা খেয়ে নেন। বাবা গ্রামে গেলে সব সময় গ্রামের বাজারে এই দোকান থেকেই চা খেতেন। চা মজা হয় দেখে। পরবর্তীতে জানতে পারলাম যে ঠিক 2 সপ্তাহ আগে আমাদের কিছু ব্যাড উইশার্স, মানে যারা আমাদের হাসি মুখ সহ্য করতে পারেন না আর আমাদের পরিবারের শুধু ক্ষতি চান, তারা বাবার চায়ের কাপের ভেতর 3 বার একটা কুফরি তাবিজ চুবিয়ে দিয়ে বাবাকে সেটা খাইয়ে দিয়েছে। মানে তারা নিশ্চয়ই জানতো যে বাবা এই দোকান থেকে চা খাবেন, এখানে আসবেন। আর সেই দিন থেকেই বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থ হওয়া শুরু করলেন। যখন বাবাকে ক্ষতি করার জন্য তাবিজটি তৈরি করা শুরু হয়, তখন থেকে আমার হাজব্যান্ড বিভিন্ন সাইন্স পায়। তার অনেক প্রিয় গ্লাস ভাঙা টেবিলের ওপরে, মানে যেটা ঘটে আমাদের বাসায়, চাচ্চুর কান্না, কাফনের কাপড় দিয়ে মোড়ানো মানুষ, এই সমস্ত দুঃস্বপ্নে দেখা, এবং গেটের দরজায় 3টি নখ শোনে। সবগুলোই ভালো লক্ষণের না। হয়তো এইসব সাইনের মাধ্যমে সতর্ক করে দেয়া হচ্ছিল যে কোনো বিপদ আসছে সামনে। সেই দিন বাবা চা খেয়ে অসুস্থ হয়ে যাওয়ার ফলে একই দিন আর ঢাকায় ফিরতে পারলেন না। চিন্তা করলেন যে আরও একদিন থেকে যাবেন, যেহেতু আজকে শরীর খারাপ লাগছে। এত দূর জার্নি করা, আরও উইক হয়ে পড়তে পারেন তিনি। সেই রাতেই বাবার সাথে আরও কিছু ঘটনা ঘটে। রাতের আঁধারে বাবা দেখতে পান বাড়ির ভেতরে অনেক কিছুই, এবং কার যেন গলার ডাক শুনতে পান তিনি। সেই কণ্ঠটি বলছে সব শেষ, সব শেষ। আরও একটা কালো ছায়ার মতো দেখতে পান বাড়ির ভেতরে। বাবা অনেক সাহসী ছিলেন, তাই তো গ্রামে একাই যেতেন, একাই থাকতে পারতেন। বাবা একবার ভেবেছিলেন যে অলৌকিক কিছু হতে পারে, এমন উনি লাইফে অনেকেই দেখেছেন। তাই এইসব বিষয়ে অত বেশি ভয় পেতেন না, শুধু আল্লাহর উপরে ভরসা করতেন এবং আল্লাহ যে যথেষ্ট এটাই তিনি বিশ্বাস করতেন। বেশি কিছু না ভেবে বাবা ঘুমিয়ে পড়লেন দোয়া কালাম পড়ে এবং 3 বার আয়াতুল কুরসি পড়ে। এর পর দিন একটু বেটার ফিল করা শুরু করলেন, তাই ঢাকার দিকে রওনা দিলেন তিনি। ঢাকায় যাওয়ার পরেই আমাদের জীবনে, আমার হাজব্যান্ডের জীবনে অনেক বড় একটি বিপদ চলে আসে। বাবা দিনের পর দিন অনেক অসুস্থ হয়ে পড়েন। বাবা খুব অসুস্থ থেকে বাংলাদেশে আর্জেন্টলি যাওয়া হয়। এরপরেই কালো জাদুর ঘটনাগুলো একটার পর একটা শুরু। বাবা ঢাকা যাওয়ার পর কিছুদিন পর আমাদের ননদকে রাস্তায় একটি মেয়ে হঠাৎ এসে বলেছে, তোদের উপরে অনেক খারাপ কিছু হবে, সাবধান। বলেই মেয়েটি ভ্যানিশ হয়ে গেল। আমার ননদ তাকে আর দেখতে পেল না। ভাবল হয়তো পাগল হবে। আমি জানি না বিশ্বাস করবেন কিনা, বাবা মারা যাবার আগের রাতে অমাবস্যার রাত ছিল, আর সেই দিন স্পষ্ট আমরা দেখতে পাই একটি বিবস্ত্র চেহারার রূপে একটি মানুষ
হঠাৎ ঘরে ঢুকে পড়ে। কেউ থামাতে পারল না। এত ধরতে আর থামাতে চেষ্টা করলো সবাই, কিন্তু কেউ পারল না। মানুষটি শরীরে এত শক্তি ছিল, মনে হচ্ছিল হাজার হাজার মানুষকে একসাথে হলে যে শক্তি হবে, তার শক্তি তেমন। কাউকে কোনো কথা না বলে যেই রুমটি খালি ছিল সেই রুমে ঢুকে পড়ে, দরজা লক করে দিল। তারপর কিছুক্ষণের মধ্যে আবার বের হয়ে গেল। সবাই আবারও জিজ্ঞেস করছিলাম, কোন অধিকারে এভাবে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন? এত মানা করার পরও কে আপনি? কেন এসেছেন? কাকে চান? যাওয়ার আগে শুধু একটি উত্তর দিল, সরি, রং ফ্ল্যাট। আজব। ওই রাতে এই বিষয়টা পাত্তা দেওয়ার আগেই বাবাকে নিয়ে সবাই অনেক ব্যস্ত হয়ে ওঠে, কারণ ওনার অসুস্থতা আরও বেড়ে যাচ্ছিল। বারবার হার্ট অ্যাটাক হচ্ছিল, আবার বিট ফিরে আসছিল। একটা মানুষ এতবার হার্ট অ্যাটাক করার পরও বাঁচার কথা না, কিন্তু উনি ফিরে আসছিলেন। 10 মিনিটস হার্টবিট ছিল না, এরপর আবার ফিরে আসে। বলে রাখা ভালো, বাবার বডি রেগুলারলি চেক আপ করানো হতো। কিছুদিন আগে রিপোর্টে লেখা ছিল ওনার সব ঠিক আছে, কিন্তু রিসেন্ট রিপোর্টে একদিনের মধ্যে হঠাৎ একসাথে 2টা কিডনির প্রবলেম দেখা দেয়, লিভারের আর লাংসের প্রবলেম দেখা দেয়, সব একসাথে ফেলিয়ার। আমাদের এলাকার বড় ইমাম থাকে, তিনি বললেন যে ব্ল্যাক ম্যাজিকে এই সব হচ্ছে এবং ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে এসব করা হয় বদ জিন চালান দিয়ে। অমাবস্যার রাতের পর লাস্টে যা হয়, বাবাকে আইসিইউতে নেওয়ার আগে নার্সরা বললেন ওনার মাথায় কে যেন খুব জোরে একটি বাড়ি দেয়, আর উনি মাথা ধরে থাকেন অনেকক্ষণ। তারপর সব কালো। সকালেই বাবা আমাদের মাঝে আর নেই। আমার হাজবেন্ডের দেখা, দুঃস্বপ্নে কাফনের কাপড় মোড়ানো হয় তাকে, আর চাচু ছিলেন স্বপ্নের জাস্ট একটি হিন্ট, যা ওনার আত্মীয় অর্থাৎ আমার শ্বশুরের ভাই, তিনি স্বপ্নে এসেছিলেন। আর সেই কারণেই, যেহেতু ভাই ছিলেন স্বপ্নে, এরকমভাবে কাঁদছিলেন। বাবা চলে যাবার পর বিছানা চাদর সব গুছাতে চেয়ে তোষকের ভেতর একটা মোড়ানো কাগজ পাওয়া যায়, কিছু লাল সুতো দিয়ে পরানো। কাগজটির ভেতরে উল্টো করে কিছু লেখা, কিছু নাম্বার, কাফনের কাপড় দেয়া আর কিছু মাটি পাওয়া যায়। এলাকার বড় ইমামকে এটা দেখানো হয়, আর উনি কনফার্ম করেন যে এটা অনেক বড় একটি কুফরি কালাম, যা বাবার ওপর প্রয়োগ করা হয়েছে। বুঝতে বাকি রইল না যে সেই রাতে যে বিভৎস চেহারার লোকটি ঘরে ঢুকেছিল এবং সে বলেছিল রং ফ্ল্যাট, সেই লোকটি দিয়ে গিয়েছিল এটি। ইমাম আরও বললেন যে এটা তাদের লাস্ট একটা চাল ছিল, যেটা সাকসেসফুলি কাজ হয়েছে আমাদের ফ্যামিলির মাথা কেটে দেওয়ার জন্য, মানে আমাদের ফ্যামিলির হেড আমাদের বাবা। এই সব জানার পর আমার হাজব্যান্ড ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে লাগলেন, দেখার জন্য যে কে সেই লোকটি যে রাতে এসেছিল এবং ঢুকেছিল আমাদের ঘরে। যেই টাইমে ওই লোকটি ঢুকেছিল সেই টাইমে সিসিটিভিতে কিছু দেখতে পাওয়া যায়নি, কিন্তু যে টাইমে মানুষটি বের হয়ে চলে গেছে সেই টাইমে একটা কালো বেড়ালকে দেখা গেল যে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল, এবং সেই বেড়ালটির আর কোনো ফুটেজ সেই সিসিটিভি ক্যামেরার মেমোরিতে ছিল না। আরও কিছু হিডেন কুফরি ডিটেলস আছে কিনা সেটা ডিস্ট্রয় করার জন্য আমরা চেষ্টা করতে লাগলাম। বিভিন্ন জায়গা থেকে 3টি বড় হুজুরের সাথে কথা বলা হয় এবং 3জনই একই কথা বললেন যে গ্রামে 3টি তাবিজ পুঁতে রাখা হয়েছিল বাবাকে মারার জন্য, এবং প্রথমটা দেয়া হয় বাড়ির গেটের পাশে, বাকি 2টি দেয়া হয় রাস্তার মোড়ে। গেটের পাশেরটা পাওয়া যায় এবং রাস্তার মোড়েরটা শুধু একটা পাওয়া যায়, কিন্তু তৃতীয়টা কখনো পাওয়া যায়নি। হয়তো যেই মানুষটা আমাদের বিপদে ডেকে এনেছে তারা টের পেয়ে সরিয়ে ফেলেছে। আরও অনেক প্রমাণ পাওয়া যায় যে এই মানুষগুলো অনেক আগে থেকেই প্ল্যান করেছিল বাবাকে মারার জন্য। ঢাকার বাসায় আরেক তোষকের ভেতর কাফনের কাপড় আর একটা পায়জামার ফিতে পাওয়া যায়, তাতে 41টা গিট্টু দেয়া। ইমাম থেকে জানতে পারলাম যে প্রত্যেকটা গিট্টু দেয়া আছে, সেটার মানে হচ্ছে 1 দিন। তার মানে গিট্টুটা 40 দিন আনটিল বাবা বিকেম ফুললি উইক and ready for the final kufri mission for them, যেটা বিভৎস চেহারার সেই লোকটিকে দিয়ে করানো হয়েছিল। এসব জেনে শুধু দোয়া করি আল্লাহর কাছে, যারা এভাবে
অন্যের ক্ষতি করে তাদেরকে হায়াত দান করুক আর এই বাজে পথ থেকে ফিরিয়ে আনুক। যারা কারোর কোনো ক্ষতি করে না তাদের জীবনে এমন বিপদ এনে দেয়া এমন কিছু অদৃশ্য শক্তি দিয়ে কেন এভাবে অন্যের জীবন নষ্ট করে ফেলা হয় সামান্য একটু মনের শান্তির জন্য? আমি আজও বুঝতে পারলাম না। যারা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করেন তাদের উদ্দেশ্যে বলছি, যার কারণে এত কুফরি কালাম করছেন নিজের সামান্য কিছু টেম্পোরারি স্বাদ মেটানোর জন্য, পৃথিবীর এই শান্তি লাভ করে আপনি কি জান্নাতে ঢুকতে পারবেন? সামান্য সুখের জন্য চিরকালের সুখ ত্যাগ করছেন। একদিন আমারও মরতে হবে, আপনারও মরতে হবে। আল্লাহ সহজভাবে মরণ দিবে না আপনাদেরকে, এটা প্রমাণিত অনেকভাবেই। আপনাদের এই সব খারাপ কাণ্ডর জন্য আপনাদের ফ্যামিলিও ভুগতে পারে, যেটা ব্ল্যাক ম্যাজিকের যারা প্র্যাকটিস করে তাদের সবারই একটা পরিণাম হয় আর কি। আমি অনেক কষ্ট নিয়ে এসব বলছি, কারণ বাবাকে মেরে এই মানুষদের মনে শান্তি হয়নি। আজও অনেক বিপদ যাচ্ছে আমাদের ওপর দিয়ে এখনও। এই ঘটনাটি ভালো লাগলে বাকিগুলো অন্যদিন পাঠাবো। তারপরে তিনি থ্যাঙ্কস দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনাটি পড়ে শোনানোর জন্য, এবং আমাদেরকে তিনি তার তো নাম টাম সব কিছু আগে থেকেই প্রকাশ করতে নিষেধ করেছেন, যে জন্য আমরা করলাম না। এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এবং আমি চাই না যে এইরকম কোনো ঘটনা আর কারো জীবনে ঘটুক, কোনো মানুষ এইরকম ভয়ঙ্কর পরিণতির দিকে যাক। আসলে মানুষকে মেরে ফেলছে যার বিচার হচ্ছে পরকালে, এবং সেই বিচার কিন্তু ইহকালের বিচারের চাইতেও ভয়ঙ্কর, সেটা মাথায় রাখতে হবে। এবং এই সমস্ত ভয়ঙ্কর জঘন্য কাজ থেকে আমাদের সবারই দূরে থাকা উচিত বলে আমি মনে করি। আমার জ্ঞান খুব স্বল্প, আমি মানে যতটুকু বুঝি ততটুকু হচ্ছে যে মানে আমি আমার চাইতে এইটুকু বুঝি যে আমার চাইতে অনেক জ্ঞানী মানুষ এই পৃথিবীতে আছেন। আপনারা আমার কথা না শুনলেও তাদের পরামর্শ নিয়ে দেখতে পারেন যে এই ধরনের পথে পা বাড়ানো কখনো উচিত না। আমি তাদের আলোকে তাদের সাথে কথা বলে আমি আপনাদের বলছি যে এরকম পথে পা বাড়াবেন না, এবং আপনি নিজের জীবনটাকে ধ্বংস করবেন না, আপনার পরিবারকে ধ্বংস করবেন না। অন্য কারো ক্ষতি করতে হলে বা অন্য কারো ক্ষতি করলে আপনি নিজেও একদিন সেই ক্ষতিতে পড়তে পারেন। এই কথাটা প্লিজ মনে রাখবেন। এরকম ঘটনা যদি আপনার কাছেও থাকে তাহলে পাঠিয়ে দিন russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আশা করছি এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা চলে যাব পরের ঘটনায়। Spirit, be here with me. ¿Qué তুমি? Booth.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.com-এ। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। 34 নম্বর এপিসোড আজকে, এবং আপনারা সাথে আছেন বলেই আমাদের এই পথ চলা সম্ভব হয়েছে। আর সেই জন্য আরও বেশি করে আপনাদের ঘটনা চাই, আরও বেশি করে চাই যে আপনারা ঘটনা পাঠান আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, আমি পরপর দুটি ঘটনা শেয়ার করি, একটি নৌকা নিয়ে এবং আরেকটি বাইক নিয়ে। প্রথমে নৌকা নিয়ে শুরু করি, কারণ এই যে গ্রাম শহর সব কিছু মিলিয়ে আসলে মানে গ্রামের ঘটনা আপনারা সবাই পছন্দ করেন, এবং গ্রাম মানেই নৌকা, গরুর গাড়ি, আরও অনেক কিছু, মেঠোপথ, সব কিছু মিলিয়ে গ্রাম। তো আমরা নৌকার ঘটনা দিয়ে আজকে আমাদের লিসেনাররা যে সমস্ত ঘটনা পাঠিয়েছেন সেটা শুরু করি, এবং তারপরে একে একে বাকি ঘটনাগুলো শোনাবো ইনশাল্লাহ। প্রথমে চলে যাচ্ছে একটা নৌকার ঘটনায়। ইন দ্য মেইন টাইম আপনারা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে ভুলবেন না, www.facebook.com/russell.স্বাধীন। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা কিছুদিন আগেও একটা হন্টেড হাউস ভিজিট করেছি, এবং আপনারা সেটা দেখেছেন হয়তো, অনেকেই অনেক প্রশংসা করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য। সেইটাও আপনারা ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং সেখানে আপনারা অডিও এবং ভিডিও সব কিছু একসাথে দেখতে পারবেন। আশা করছি যে আপনারা অনেক বেশি এনজয় করবেন সেখানে গেলে। এখন যেটা করব, সরাসরি চলে যাব আমরা আমাদের পরবর্তী ঘটনায়। নৌকা নিয়ে একটি কাহিনী, চলুন শুনে আসি। স্বাগত জানাচ্ছি ভূত.com-এর প্রত্যেক শ্রোতাদেরকে।
স্বাগত জানাচ্ছি সেই সমস্ত মানুষকে যারা ভূত.com-এর প্রতিটি ঘটনা শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আজ সেই রকমই মুড বদলে দেবার মতো একটি ঘটনা নিয়ে চলে এসেছি আমি শামীম আপনাদের মাঝে। আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। ঘটনাটি খুলনা এলাকার কোনো এক গ্রামের। যাদের সাথে ঘটনাটি ঘটেছিল তাদের ছেলে ঠিক যেভাবে বলেছেন আমাকে, আমি তার মতো করে আপনার সামনে বলবার চেষ্টা করছি। আমার বাবা পোস্ট অফিসে চাকরি করতেন, আমার মা গৃহিণী ছিলেন। আমাদের গ্রাম থেকে বাবার অফিস 20-22 কিলোমিটার দূরে। যাতায়াতের একমাত্র রাস্তা নদীপথ। বাবার ওখানে নতুন পোস্টিং হয়েছিল। কয়েকদিন অফিস করবার পরপরই বাবা গ্রামের বাড়িতে এসে একদিন করে থেকে যেতেন। বাবার মুখে বেশ কয়েকবার শুনেছিলাম তার ওই নতুন কর্মস্থলটা নাকি খুবই সুন্দর পরিবেশ। আমার আর মায়ের মাঝে মাঝে ইচ্ছে জাগতো যে একটু ওই বাবার নতুন অফিসটা থেকে কিছুদিন ঘুরে আসি, দেখে আসি পরিবেশটা কেমন। বাবার কাছে ইচ্ছের কথা জানাতেই তিনি বললেন, ঠিক আছে, আগামী সপ্তাহে তোমাদেরকে নিয়ে যাব। যথারীতি আগামী সপ্তাহে বাবা ফিরে এলেন এবং একদিন থেকে তার পরদিন আমাদেরকে নিয়ে তার নতুন কর্মস্থলের দিকে রওনা দিবেন। কথাবার্তা সব ফাইনাল। একটা কথা বলে রাখি, যত যাই হয়ে যাক বাবাকে কিন্তু শনিবার সকাল 8টার মধ্যে অফিসে পৌঁছাতেই হয়। তাই বাবা নিয়ম করে শুক্রবার সন্ধ্যা বা রাতের ভেতরেই তার সার্ভিস কোয়ার্টারে উপস্থিত হয়ে যেতেন। আমরা সেদিন বিকালের একটু আগেই, মানে মোটামুটি দুপুরের খাওয়া দাওয়া করে যাত্রা শুরু করি। আমরা যেদিন যাত্রা করি সেদিনও ছিল শুক্রবার। সবকিছু গুছিয়ে টুছিয়ে আমাদের গ্রামের বাড়ি থেকে বেরোতে বিকালটা পার হয়ে গিয়েছিল। আমাদের গ্রাম থেকে নৌকার ঘাট মাত্র 1.5 কিলোমিটার। আমি, বাবা ও মা হাঁটতে হাঁটতে ঘাটে পৌঁছালাম। সম্ভাবনা ছিল সন্ধ্যার অন্ধকার নামার আগেই নৌকাতে উঠে পড়ব, কিন্তু ঘাটে যেয়ে দেখলাম কোনো নৌকা নেই সেখানে। অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম নৌকার অপেক্ষায়। কোনো মানুষও নেই, কোনো নৌকাও নেই, কোনো কিছুরই দেখা নেই। সন্ধ্যা ঘনিয়ে এলো। ওপার থেকে শেয়ালের হুক্কা হওয়া আওয়াজ কানে ভেসে আসছে। নদীর পানির স্রোতের ওই ঝাপটার যে বাড়ির শব্দটা, সেটাতেও যেন চারিদিকটা কেমন উথাল পাথাল করছে। মাঝে মাঝে কোথা থেকে যেন মৃদু ঠান্ডা হাওয়া পায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমার বয়স তখন 10-11 বছর হবে। আমার মনের ভেতরে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। হঠাৎ নদীর ভেতর থেকে কিসের একটা আলো দেখতে পেলাম। আলোটি যেন আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। বেশ কিছুটা সময় পর ওই আলোটি যখন আমাদের সামনে এলো, তখন দেখলাম একটি সুন্দর নৌকা, যার মাঝিটা একটু ভারী গলায় আমাদেরকে বলল, আপনারা কোথায় যাবেন? বাবা ঠিকানা বললেন। মাঝি বলল, হ্যাঁ যাব, কিন্তু 3 জনের ভাড়া কিন্তু 15 টাকা দিতে হবে। বাবা বললেন, ঠিক আছে চলো। নৌকার উপরে উঠতেই আমার বেশ আনন্দ শুরু হয়ে গেল, কারণ এর আগে আমি নৌকাতে এত দূরের উদ্দেশ্যে কখনো চড়িনি, আর রাতে তো ভাবতেই পারিনি। বাবা আর মা ছাউনির নিচে গিয়ে বসলেন, আর আমি মাঝির কাছে যেয়ে বসলাম। মাঝির দিকে তাকাতেই দেখলাম মাঝিটির চেহারাটা কেমন যেন খটখটে মার্কা, মনে কেমন যেন চাপা রাগ। আমি কিছু না বলে চুপচাপ নদীর দৃশ্য উপভোগ করছি। কিছুক্ষণ পর বাবা মাও ছাউনির নিচ থেকে বেরিয়ে এলেন। আমরা 3 জন বিভিন্ন বিষয় নিয়ে খোশ গল্প করছি। 9-10 কিলোমিটার পথ যাবার পর আমার বেশ ঘুম আসছে, ঘুম পাচ্ছে। মা বলল, ঠিক আছে তুই ওই ছাউনির নিচে গিয়ে ঘুমা। হঠাৎ আমরা সবাই লক্ষ্য করলাম বড় আর একটি নৌকা আমাদের দিকে ভীষণ গতিতে এগিয়ে আসছে। নৌকার ভেতর থেকে কেমন যেন একটা চিৎকার বা কান্নাকাটির আওয়াজও ভেসে আসা শুরু করেছে। বাবা প্রথমে একটু কৌতূহলের দৃষ্টিতে দেখলেন, কিন্তু কি একটা সন্দেহ হয় মাঝিকে ডাক দিয়ে বাবা বললেন, তুমি নৌকাটাকে একটু সাইড করে চালাও তো, আর ওই আলোটাও কমিয়ে দাও। এর কারণ অনেক সময় নদীতে জলদস্যুদের আক্রমণ হতে শোনা যেত। বাবা হয়তো ওইটা ভেবে এটা বলেছিলেন। তৎক্ষণাৎই বাবার কথা মতো মাঝি নৌকার আলো কমিয়ে নৌকাটিকেই নদীর কুল ঘেঁষে বইতে লাগলেন। কিছুক্ষণ পর দেখলাম আমাদের পাশ কাটিয়ে ওই নৌকাটি পার হচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম ওই নৌকাতে নতুন বর বউ এবং সুন্দর পোশাক পরা অনেক মানুষজন। বুঝতে পারলাম এটা কোনো বিয়ের অনুষ্ঠান থেকে আসা যাত্রীগণ হতে পারে। তাই আর ভয় না পেয়ে
আমরাও সমান গতিতে চলতে থাকলাম। বেশ কিছুটা পথ যেতেই হঠাৎ করে বরযাত্রীবাহী ওই নৌকাটি কাত হয়ে ডুবে যেতে লাগলো। কয়েক সেকেন্ডে সব শেষ। ওই নৌকাটি সম্পূর্ণ নদীগর্ভে তলিয়ে গেল। সাথে সাথে আমার বাবা এবং আমাদের নৌকার মাঝি নদীতে লাফিয়ে পড়লেন। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও বাবা ওই সমস্ত যাত্রীর কাউকে কোথাও দেখতে পেলেন না। আমি এবং আমার মা জড়সড় হয়ে বেশ ভয় পাচ্ছি। হঠাৎ করে বাবা দেখলেন আমাদের নৌকার ওই মাঝিটাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। বাবা চিৎকার করে ওই লোকটিকে মাঝি মাঝি করে ডাকতে থাকলেন, কিন্তু তার কোনো হদিশই মিলল না। অনেক কষ্টে বাবা নৌকাতে উঠে এলেন। আমরা দেখলাম এখানে যে কিছুক্ষণ আগে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো তার কোনো চিহ্নই নেই, এমনকি কারোর কোনো টু শব্দটিও পাওয়া যাচ্ছে না। আমরা প্রচন্ড ভয় পেলাম। আমার বাবা নৌকার বৈঠা বাইতে পারতেন না, তবুও বৈঠাটি হাতে নিয়ে অনেক চেষ্টার পর নৌকাটি তীরে ভিড়ালেন। ওই রাতে আমরা কোনো এক গ্রামে এসে পৌঁছালাম। গ্রামের কিছু লোক আমাদেরকে দেখতে পেয়ে কাছে এগিয়ে এলেন। তারা জানতে চাইলেন আমরা এখানে কেন, আমরা এখানে কি করছি, আমরা কোথাও যাব কিনা। বাবা ওনাদেরকে সবকিছু খুলে বললেন যে এই ঘটনা। ওদের ভেতর একজন বললেন যে আজ থেকে প্রায় 1 বছর আগে ওইখানে এক বরযাত্রীবাহী নৌকা নাকি ডুবে গেছিল। সেই নৌকার সব যাত্রী নাকি মারা গেছিল, শুধু মাঝি বেঁচে ছিল। ওই মাঝি আবার ওই মৃতদের গা থেকে গহনা টহনা ইত্যাদি চুরি করে বাড়ি চলে আসছিলেন। হঠাৎ পথের মাঝেই কোনো এক কায়দায় সেও নাকি মারা যায়। কে কিভাবে যে মাঝিকে মেরে রেখে গেছিল তাকেও বুঝতে পারিনি। ওই মাঝির বাড়িটাও নাকি ওই গ্রামেই ছিল। ওই সমস্ত কথা শুনে আমরা প্রচন্ড ভয় পেলাম। আর রাতে নৌকায় যাতায়াত করবার শখ চিরকালের মতো হারিয়ে গেল। আজও সেই দিনের কথা আমার চোখে ভাসে। সেই আর্তনাদ, হাহাকার আমার কানে মৃদু সুরে বাজতে থাকে। বাবা আর বেঁচে নেই, কিন্তু সেই করুণতা, নিঃসঙ্গতা, অসহায় মুহূর্তটা আজও আমার মাঝে দাগ কেটে রেখে যায়। আজও মাঝে মাঝে ঘুম ভাঙিয়ে দিয়ে যায়। ঘটনাটি ঘটেছিল খুলনার কোনো এক গ্রামে, আর নদীর নাম ছিল পশুর নদী। আজও হয়তো ওরকম রাতে দেখা মিলতে পারে কোনো একটি বরযাত্রীবাহী নৌকা। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি। পরবর্তী দিন আরো এক নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি শামীম। ততক্ষণ শুনতে থাকুন ভূত.com। Spirit, be here with me. কে তুমি? Voot.com. The fear returns with Russell. এবারের কাহিনীটি একটি বাইক নিয়ে। দুটোই কিন্তু আমাদের যানবাহন, রাইট? নৌকা যেমন ঠিক তেমনি একই সাথে আমাদের যাতায়াতের মাধ্যম আর কি। তো আমরা একটু আগে যে নৌকার ঘটনাটি শুনলাম সেটি নিশ্চয়ই আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আশা করছি ভালো লেগেছে। দেখুন এবার বাইকের ঘটনাটি কেমন লাগে। আমাদের কাছে আরও অনেক বেশি ঘটনা আছে এবং আমরা যদি সময় পাই তাহলে এই এপিসোডের শেষে হয়তো আফনান ভাই একজনকে ইন্টারভিউ করেছিলেন, সেই ঘটনাটি হয়তো আমি দিয়ে দিতে পারি। তো যাই হোক, আমাদের সঙ্গে থাকুন এবং আশা করছি প্রতিটা মুহূর্ত আমাদের সাথে ভূত.com-এর সাথে আপনারা অনেক বেশি এনজয় করবেন। চলুন চলে যায় আমাদের পরবর্তী ঘটনায়। লিখতে ভুলবেন না আমাদেরকে www.facebook.com/russell.shadhin এই অ্যাড্রেসে, এবং আমাদেরকে ইমেল করতে ভুলবেন না russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি ভূত.com-এর সাথে আজকের পুরো সময়টা ভয়ঙ্কর আনন্দে কাটবে। চলুন শুনে আসি পরবর্তী ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি এবং আপনার সকল লিসেনার অনেক অনেক ভালো আছেন, এবং আমি সব সময় ব্যক্তিগতভাবে সেই দোয়াই করি। তো আমি যখন থেকে আপনি ভূত FM করতেন সেই তখন থেকেই আমি আপনার একজন নিয়মিত লিসেনার, এবং আজও পর্যন্ত যখন ভূত FM শেষ হয়ে গেছে
তারপর থেকে আমি আপনার ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। তো আমি কখনো কোনো ঘটনা আপনাকে পাঠাইনি, এটি হচ্ছে আমার প্রথম ঘটনা। আমি কোনো ঘটনা পাঠাইনি কারণ এই যে আমি এই ভূত প্রেত কিংবা অস্বাভাবিক কোনো ঘটনা একদমই বিশ্বাস করতাম না। কিন্তু মাত্র কয়েকদিন আগে, এই সপ্তাহখানেক আগে, আমার সাথে ঘটে গেল এই অমীমাংসিত একটি ঘটনা। তাই আমি মনে করলাম যে রাসেল ভাইয়ের সাথে এই ঘটনাটি শেয়ার করা উচিত। তাই আমি আপনাকে ঘটনাটি পাঠালাম, এবং আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং ভুল ত্রুটি ক্ষমা করবেন। তো চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি ঘটেছিল মাত্র 7 দিন আগে। বলে রাখা ভালো, আমি কিছুদিন আগেই একটি নতুন বাইক কিনি এবং বাইকটি প্রথম সার্ভিসিং করানোর জন্য আমি আমার জেলা শহরে চলে যাই, এবং যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে একটি ব্রিজ রয়েছে। আমি বলছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার একটি ঘটনা। তো আমি যখন মানিকগঞ্জ থেকে আমার বাইকটি সার্ভিসিং করে নিয়ে আসছিলাম, সেদিন ছিল ঝুম বৃষ্টি এবং আকাশটা কেমন যেন মেঘলা ধরনের ছিল। এমন ঝুম আবহাওয়া আমি খুব কমই দেখতে পেয়েছি। তার মধ্যে আমার গাড়ির কাজটি করাতে করাতে তখন একদম দুপুর হয়ে যায়। তো দুপুরবেলায় আমি যখন আসতেছিলাম তখনও আমার জেলা শহরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। কিন্তু আস্তে আস্তে যখন আমি সেই ব্রিজের কাছে আসি, অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে যখন আমি আসি, তখন এমন পরিমাণে রোদ আমি লক্ষ্য করি যেন পিঠ যেন আমার চলে যাচ্ছে। তো আমি আমার জেলা শহর থেকে রওনা হই 11টার সময়, এবং আমি যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে এসে পৌঁছাই প্রায় 1টার সময়। তখন প্রচুর রোদ উঠেছিল এবং আমি আমার বাইকের একটি পেপারস আমার পকেটে রেখে নিয়ে আসছিলাম। তো যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে এসে আমার কেন যেন মনে হলো আমার পকেট থেকে কি যেন পড়ে গেল। তো আমি বাইকটি স্টার্ট বন্ধ করলাম এবং স্ট্যান্ড করলাম এবং পিছনের দিকে একটু হাঁটলাম যে দেখি আমার কি পড়লো। আমি লক্ষ্য করলাম যে আমার প্যান্টের পকেটে আমার সেই বাইকের পেপারসটি নেই। অর্থাৎ পেপারসটি বলতে বাইকের যে একটি ইউজার ম্যানুয়াল বুক থাকে যেটি দিয়ে বাইক ফ্রি সার্ভিসিং করানো যায়, সেই পেপারসটির কথা বলছি আমি। তো আমি লক্ষ্য করলাম যে আমার সেই পেপারসটি আমার পকেটে নেই, কিন্তু আমার ওখানেই মনে হয়েছিল যে কি যেন এখানে পড়লো। তো আমি অনেক খুঁজলাম, কিন্তু আমি আমার পেপারসটি খুঁজে পেলাম না। তো আমি মনে মনে ভাবলাম যে আমি আমার বাইকের প্রথম সার্ভিসিংটা ফ্রি করালাম, বাকি আমার 3টে ফ্রি সার্ভিস পাওয়ার কথা, কিন্তু সেটা তো আমি পাবোই না। তো একটু খুঁজে দেখি। তো আমি কি করলাম, বাইক নিয়ে আবার আমার জেলা শহরের দিকে একটু ব্যাক করার চেষ্টা করলাম। অনেক দূর পর্যন্ত গেলাম, কিন্তু না, আমি আমার সেই বইটিকে কোথাও খুঁজে পেলাম না। তো আমি আবার বাসার দিকে ফিরে আসলাম এবং যেখানে মনে হয়েছিল যেখানে কিছু একটা পড়েছে সেখানে আমি আরেকবার খুঁজে আসলাম, কিন্তু সেখানে আমার বইটি পেলাম না। উল্লেখ্য, আমি সেই বইটি আমার প্যান্টের পকেটে ঢুকিয়ে তারপর আসছিলাম। তো আমার প্যান্টের পকেটে আমি আরও কয়েকবার চেক করলাম, আমার প্যান্টের পকেটেও সেই বইটি ছিল না। তো আমি সেদিন অনেক বিভ্রান্ত হয়ে বাসায় চলে আসলাম যে আমি আমার বইটি হারিয়ে ফেলেছি এবং আমি আর কখনো ফ্রি সার্ভিস পাবো না। তো আমি বাসায় আসার পর আমার শার্ট, প্যান্ট এবং বাইকটি আবার পানি দিয়ে ধুয়ে বাইককে ঠিক জায়গায় রেখে দিলাম এবং আমার প্যান্টগুলো শুকাতে দিলাম। তো তারপরের দিন কোনো একটা কাজে আমাকে আবার আমার জেলা শহরের দিকে রওনা হচ্ছি, আমাকে আবার যাওয়া লাগবে। এমনকি আরও খোঁজ নিতে হবে যে বইটা আমি কোথায় রেখেছি কিংবা কি করেছি। তো
প্রথম দিন যেখানে ঘটনাটি ঘটেছিল, যে আমার মনে হয়েছিল যে এখানে হয়তো কিছু একটা পড়েছে, আমি খোঁজ করেছিলাম, আমার বইটি পেলাম না। তো দ্বিতীয় দিন যখন আমার জেলা শহরের দিকে যাচ্ছি, ঠিক দুপুর 1টায় সেই ব্রিজের কাছে যাওয়ার পর মুহূর্তে আমার আবারও মনে হলো যে আমার পকেট থেকে কি যেন পড়ে গেল। এবার আমি আবারও বাইকটি স্টার্ট বন্ধ করলাম এবং খেয়াল করতে থাকলাম যে কি পড়লো আমার বাইক থেকে। খোঁজাখুঁজি করার পর দেখলাম যে সেই আমার যে গতদিন হারিয়ে যাওয়া যে বইটি ছিল, সেই বইটি রাস্তার মধ্যে পড়ে রয়েছে। আমি বুঝতে পারলাম না, সেদিন আমি অনেক খোঁজাখুঁজি করেছি, সেখানে আমার বইটি আমি কখনো খুঁজে পাইনি। পরের দিন একই জায়গায় আবারও আমার কেন যেন মনে হয়েছিল যে এখানে আবারও কিছু একটা পড়লো। তখন আমি ঘুরে দেখি আমার বইটি আমার কাছ থেকে পড়লো। আমি খুঁজে অবাক হয়ে গেলাম এবং আমি ঘটনার কোনো কুল কিনারা করতে পারলাম না যে কেন এমন হলো। গতকাল ঘটনা ঘটলো, গতকাল পড়লো, তখন খুঁজে পেলাম না, কিন্তু আজকে আমি আবারও মনে হলো যে পড়লো। উল্লেখ্য যে সে সময় আমি অন্য একটি প্যান্ট পরেছিলাম, যে প্যান্টের পকেটে কিংবা অন্য কোথাও সেই বই যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। তো তারপর আমি গাড়ি স্টার্ট করে বইটি তুললাম, দেখলাম যে হ্যাঁ, এটা তো আমার বই। কিন্তু সেই বইটি পরের দিন একই জায়গায় কিভাবে গেল বা কেন গেল আমি কিছুই বুঝতে পারলাম না। উল্লেখ্য যে যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে কোনো বাড়িঘর ছিল না, দুই দিকে ফাঁকা জায়গা এবং সেই ব্রিজের নিচে অনেক পচা মাছের গন্ধ আমি লক্ষ্য করেছিলাম। আমি জানি না ঘটনাটি কী ঘটেছিল, কিন্তু এই ঘটনার ব্যাখ্যা আমি আজও করতে পারিনি। এমনকি আমি অনেক ভয়ে পেয়েছিলাম যখন দেখলাম একই জায়গায় আবারও একই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটল। রাসেল ভাই, ঘটনাটি বিশ্বাস করবেন কিনা জানি না। আপনার যদি ভালো লাগে ঘটনাটি, তাহলে আপনাদের সব লিসেনারদেরকে শোনানোর সাহায্য করবেন। ভূত.com-এর সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ঘটনাটি বলছিলাম মানিকগঞ্জ জেলার সাটুরি উপজেলা থেকে। ধন্যবাদ। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আফনান ভাইয়ের ঘটনা শুনতে কার না ভালো লাগে। আমি চেয়েছিলাম ঘটনাটি শেষে দেব, তবে তার আগেই এখনই আমি ভাবছি আফনান ভাইকে নিয়ে আসলে কেমন হয়। আপনারা নিশ্চয়ই বিপ্লবদার সাথে পরিচিত ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন কারণে, কারণ আফনান ভাই যখন রাজবাড়িতে ছিলেন তখন তাকে নিয়ে বেশ কিছু কথা তিনি শেয়ার করেছিলেন এবং এই ঘটনাটি কিন্তু সেই লাশ কামালের ঘটনার সাথে রিলেটেড সামহাও। সুতরাং আপনারা যারা লাশ কামালের ঘটনা শুনেছেন তাদের কাছে এই ঘটনাটা অনেক বেশি পরিচিত মনে হবে এবং এই ঘটনা আরও একটা দৃষ্টিকোণ থেকে আপনি শুনতে পারবেন বা আপনার ভালো লাগবে আশা করি। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এখন তো সব কিছুই খোলা এবং আমরা অনেকেই অফিস করছি এখন নিয়মিত। আমি বলবো যে আপনারা অফিস করেন, যাই করেন না কেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অনেক রকমের জীবাণুই বাতাসে ঘোরাফেরা করতে পারে, কিন্তু আমরা যদি সচেতন না থাকি তাহলে যে কোনো জীবাণু আমাদের আক্রমণ করতে পারে। তো আমরা এই যে ভাইরাসের কথাটি বলছি, সেটা থেকে দূরে থাকার একমাত্র উপায় হচ্ছে নিজেদের সাবধান থাকা এবং এটাকে কোনোভাবেই হালকাভাবেও নেবেন না বা এটাকে খুব সিরিয়াসলি এটা নিয়ে যে খুব চিন্তায় পড়ে যেতে হবে এরকম কিছু আমি বলছি না। কিন্তু স্বাস্থ্যবিধি মানলে কোনো ব্যাপার না, যদি স্বাস্থ্যবিধি না মানেন তাহলে খুব সমস্যার কথা। আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে যে চাওয়াটা সেটা জানিয়ে দিলাম। এখন চলে যাব ঘটনায়। চলুন শুনে আসি আমরা বিপ্লবদার ঘটনাটি। আসসালামু আলাইকুম। ভূত.com-এর সকল লিসেনারদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান। আজকে এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করব সেটিও কিন্তু আমার নিজের মুখে আমি শেয়ার করব না, এটি যার সঙ্গে ঘটেছে তিনি নিজেই আপনাদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনারা জেনে ভালো লাগবে। এই ঘটনাটি কিন্তু লাশ কাটা ঘরের একটি ঘটনা।
ঘটনাটি যার সঙ্গে ঘটে তিনি আমাদের বিপ্লব দা, যার বাড়ি রাজবাড়ী জেলার বিনোদপুর এলাকার বিবেকানন্দ পল্লীতে। কোনো একটা কারণে উনি সেদিন লাশকাটা ঘরে গিয়েছিলেন, কারণ ওই দিন ওনার একজন বড় দাদা, যিনি সাধারণত এই কাজটি করেন, ওই দিন উনি ছিলেন অসুস্থ। অসুস্থ থাকার কারণে যেহেতু উনি একা যেতে পারছিলেন না, এজন্য বিপ্লব দাকে তিনি সাথে নিয়ে যান। এবং লাশ কাটার ঘরে কিন্তু অনেকগুলো প্রসিডিউরস থাকে, এই প্রসিডিউরসগুলো মেনটেন করতে হয়, কিন্তু উনি অসুস্থ থাকার কারণে যেহেতু উনি হয়তো ওই প্রসিডিউরসগুলো মেনটেন করতে পারবেন না বলে ধারণা করেছিলেন এবং কাজেরও প্রেশার ছিল, এজন্য বিপ্লব দাকে সাথে নিয়ে যান। আর বিপ্লব দা যখন সাথে যান, সেখানকার দৃশ্য দেখার পর থেকেই ওনার সঙ্গে ঘটনাটির সূত্রপাত ঘটে। বিপ্লব দা এখন নিজের মুখে সেই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করবেন। বিপ্লব দা কেমন আছেন? আমি ভালো আছি। দাদা, আপনি শুরুতে যেটা বলছিলেন আমি তো অনেকটা বলেই দিলাম। লাশকাটা ঘরে যাওয়ার পর আপনি সেখানে কি দৃশ্যটা দেখেছিলেন? আপনি তো দাদার সঙ্গে, আপনার দাদার সাথে গেলেন সেখানে, কারণ সেই কাজটি করে। আপনি যখন ওই দিন গেলেন তার সাথে, সেখানে আসলে ওই লাশের দৃশ্যটা কেমন ছিল? লাশের দৃশ্যটা একটু অন্য ধরনের ছিল। এখন থেকে 6 মাসের মতো, 6-7 মাস আগে দৌলদিয়া ঘাটের পতিতালয়ের আচ্ছা, একটা লাশ নিয়ে আসছিল। যে নিয়ে আসছিল ড্রাইভার, তার নাম হচ্ছিল কালাম। কালাম ভাই, হ্যাঁ চিনির। কালাম ভাইয়ের স্টোরি লিসেনাররা শুনবেন অবশ্যই। এই কালাম ভাই লাশটা নিয়ে আসে। লাশের ওই ক্রিজ দিয়ে স্টেপ করা ছিল গলায়, মানে কোপ মারা হয়েছিল না, এটা এক ধরনের চাকুর মতো। আচ্ছা, ক্রিজ পেঁচানো, হ্যাঁ ক্রিজ বলে। ওটা দিয়ে এই গলার নলির যে ইটা মেন লাইনটা, মানে যেটা আমরা শ্বাসনালী যেটা আমরা বলি, ওই শ্বাসনালীর মানে এপার থেকে ওপার করে দিছিল পুরা সম্পূর্ণটাই। তো ওই ঘটনা ঘটার পরে তো লাশটা যখন নিয়ে আসা হয়, আমি ভিতরে গেছিলাম। ভিতরে যাই দেখি যে লাশটা মানে আঘাত তার ওইভাবে, মানে ওই ক্রিজ দিয়ে আঘাত করা তার, মানে শরীরের অন্য কোথাও। না, কিন্তু এখানে একটা মূল বিষয় হচ্ছে যে আমি আমার জীবনে বহুত সুন্দর মেয়ে দেখছি। আচ্ছা, ওই রকম সুন্দর মেয়ে আমি দেখি নাই। মানে ওই ডেড বডি যেটা মানে আসলে আমি যে এখন বলতেছি মনে হচ্ছে আমার পাশে মনে হয় ও দাঁড়িয়ে হয়তো বা বসে হয়তো আমার কথাগুলো শুনতেছে। আমার এখনো দেখেন ভাই, আমার এখনো খুব খারাপ লাগতেছে, জানেন না। আমি ওই দিনের কথা আমি আজও বলতে পারবো না। তখন বেলা 2:30 থেকে 3টা 3:30 মতো বাজতেছিল। মানে দিনের বেলা, রাতের বেলা না, দিনের বেলা। যাই হোক, লাশটা যখন আমার দাদা পোস্টমর্টম করে, আমি একদম স্টেপ ওখানে দাঁড়ায় আছি, কিন্তু আমার নজরটা মানে সম্পূর্ণ ওই ফোকাস ছিল ওই লাশের গায়ের উপরে। হ্যাঁ, এত সুন্দর মেয়ে আমি আসলে কখনোই দেখিনি। কিন্তু তাকেই কিন্তু হত্যা করা হয়েছে। হ্যাঁ, তাকে হত্যা করে। কিন্তু মানুষ বলে না যে রূপের যদি বর্ণনা করা হয় তাহলে কম পড়ে যায়, তো ঠিক সেরকমই হয়েছিল ওই দিন। তো ওই লাশটা যখন পোস্টমর্টম হয়ে যায়, হওয়ার পরে আমি সুস্থভাবে মোটামুটি বাসায় চলে এসে খাওয়া দাওয়া করি, রেস্ট নেই। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যখন আমি ঘুমোইতে যাই, তখন ঘুমানোর সময় যখন আমি চোখটা মানে এক সাইডে যখন ঘুরি, মনে হচ্ছিল যে সে আমার সামনে শুয়ে আছে ওই অবস্থায়। মানে ওই লাশটা? হ্যাঁ, ওই লাশটাই। মানে আমি ওই দিনটা মানে ওই সময়ের মানে আমি শুক্রবারে উঠছিলাম, আমার সম্পূর্ণ শরীর মানে ঠান্ডা হয়ে গেছিল, এমন অবস্থা যে আমি তো তারে দেখে আসছিলাম লাশ কাটা করে শোয়া অবস্থায়, সে আমার বাড়ির পাশে কিভাবে করে। দাদা, ওই যখন আপনার বিছানায় যখন ওই ডেড বডিটা আপনি দেখলেন, তো দেখার পর ওই যে সে যখন আহত অবস্থায় ছিল, তার গলায় যেহেতু স্টেপ করা হয়েছিল, তো আপনি যখন দেখেছেন তখন কি
মানে ওই অবস্থায় ছিল, নাকি তাকে জীবন্ত অবস্থা আপনি দেখেছিলেন? না, আমি তাকে ওই অবস্থায় দেখছিলাম, মানে ঠিক হুবহু ওই লাশ? হ্যাঁ, সেম, মানে কোনো 19-20 না, একদম সেম। ওইরকমই স্টেপ, ওইরকমই সুন্দর, হ্যাঁ, চোখটা হালকা হালকা খোলা, অনেক সুন্দর, ওইরকম দেখছিলাম। দেখার পরে অমনটাই, হ্যাঁ অমনটাই। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, মানে লাশটা তো সোজা শুয়েছিল, আমি যখন ঘুরছিলাম তখন সে কিন্তু আমার দিকে ঘুরছিল, ঘুরে। আচ্ছা, মানে আপনি যখন এক পাশে ঘুরে গেলেন, হ্যাঁ, মানে লাশটাও, হ্যাঁ, আমরা যে সোজা হয়ে ঘুমাই, যেরকম আমরা সোজা হয়ে ঘুমাচ্ছি, মানুষের ইচ্ছা হলে যে না সোজা হয়ে ঘুমাচ্ছি, আরেক দিকে কাইত হই। ওই যখন আমি আরেক দিকে কাইত হই, দেখি যে লাশটা আমার সামনে সেম ভাবে শুয়ে আছে। কিন্তু মানে আমি যখন দেখি তাকে ভালো করে, তখন দেখার পরে ও আমার দিকে এভাবে করে মুখ ঘুরায়, মানে লাশ যেরকম বডিটা শোয়া রাখে, ওই আরেক দিকে সে মুখ ঘুরায় আমার দিকে তাকায় রয়েছে। আমি তো ওটা দেখে আমি আমার মানে পৃথিবীর সবকিছু ভুলে গেছিলাম। আসলে এটা একবারে মানে একটা লাইফের কঠিন একটা ব্যাপার আমার দ্বারা, মানে আমি ওই জিনিস আজও বলতে পারি না। এখনো কি সেটা আপনি মাঝে মাঝে ফিল করেন, বা একা যখন থাকেন, বা যদি রাত্রে কোথাও যান, বা কখনো স্বপ্নের মধ্যে, জিনিসটা কি এখন আপনার ফিল করেন? এখন আবার মাঝে মধ্যে ফিল হয়, কিন্তু আসলে ফিল হইলেও ওই যে মানে আসলে সাহস তো করতে হবে, মনের তো একটা বল থাকতে হবে। আমি যদি ভয় পেয়ে যাই তাহলে তো আমার যে কোনো একটা ক্ষতি হইতে পারে। এখানে মনে করি না ওটা কিছু না, ওটা কোনো ব্যাপার না, ওটা কিছু না। হ্যাঁ, কিন্তু তারপরেও ভয় তো আসলে অন্তর থেকে, মন থেকে তো ছাড়ে না, এটা ধরেই রাখে। দাদা, একটা বিষয়, সেটা হচ্ছে এমনও তো হতে পারে যে আপনি যখন ওই ডেড বডিটা দেখেছিলেন, আপনি চিন্তা করেছিলেন যে এত সুন্দর একটা মানুষকে কিভাবে হত্যা করা হলো। এরকম যখন চিন্তা থেকে, এমনও তো হতে পারে সেটা আপনার মাথার মধ্যে এটা বসে গিয়েছিল, সেটা হ্যালুসিনেশন হতে পারে। কিন্তু আপনি যখন ঘুমের সময় সেটা বাস্তবেই দেখছিলেন, এবং আপনি যখন একপাশে কাত হচ্ছিলেন, ডেড বডিটাও আপনার দিকে কাত হয়ে যাচ্ছিল। এটা তো আসলে হ্যালুসিনেশন বা চোখে শুধু দৃষ্টিভ্রম হওয়ার কথা না। এমনও তো হতে পারে যেটা তো শুধু দৃষ্টিভ্রম, এমন নয় যে মানুষের মাথার মধ্যে একটা বিষয় কাজ করছে, আমরা তখন অনেক সময় জিনিসগুলো দেখি। কিন্তু আপনি যেটা দেখে আসলেন, নর্মালি যেহেতু আপনি দেখা যাচ্ছে যে আপনাকে যেহেতু আপনার দাদা সেখানে নিয়ে গিয়েছিল, নর্মালি আপনার সাহস না থাকলে কিন্তু আপনাকে তার ওখানে নিয়ে যাওয়ার কথা না। আপনাকে সাহসী মনে করেন বিধায় উনি নিয়ে গেছেন। আর যখন আপনি এত সাহসী হওয়ার পরেও আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটলো, বিশেষ করে এই ঘটনাটা যখন আপনার সাথে ঘটলো, তখন মানে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এটা ডেফিনেটলি অবশ্যই ওই জায়গা থেকে কোনো একটা বিষয় আপনার সঙ্গে চলে আসছে। না চলে আসলে আর না যদি না আসতো, বা ও যদি আমার সাথে যদি না চলে আসতো, তাহলে সে আর আমার দিকে ঘুরে তাকাইতো না, সে সোজাই শুয়ে থাকতো। মানে আমি ঘুরছি, সেও আমার দিকে মানে এইভাবে করে এক সাইড হয়ে সে আমার দিকে তাকায়। এক্স্যাক্টলি, কারণ কি, যদি শুধু দৃষ্টিভ্রম হতো, আপনি শুধু পাশে তাকে শোয়া দেখতেন। কিন্তু যেহেতু আপনি এক পাশে কাত হচ্ছেন, সেও ওই পাশে কাত হয়ে যাচ্ছে, আপনার দিকে তাকাচ্ছে, কিন্তু সে ডেড বডি, কোনো কথা বলছে না, কিছু করছে না। তার মানে এটা শুধু দৃষ্টিভ্রম আমার মনে হচ্ছে না, এটা সত্যি সত্যি আপনার সঙ্গে একটা প্যারানরমাল একটা ঘটনা আপনার সঙ্গে ঘটেছে। এখানে আরেকটা ব্যাপার আছে, যে ব্যাপারটা হচ্ছে মাঝে মধ্যে আমি ওটা দেখতে যাই, আমার ভাইয়ের সাথে আমি মাঝে মধ্যে লাশ কাটাঘরে যাই দেখতে। কিন্তু লাশ কাটাঘর থেকে যখন আমি আসি, আমার একটা অভ্যাস যে আমি যখনই গোসল করি, আমার ওয়াইফ যদি গামছা নিয়ে যদি দাঁড়ায় থাকে বা একটু কথা বলি, গোসল করি, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। যে একজন আমার সামনে দাঁড়ায় রইলে আমি গোসল করতেছি, কথা বলতেছি, গল্প করছি, এই গল্প ওই গল্প করতেছি। কিন্তু আমি এটা একবার না, আমি এটা বহুবার ট্রাই করছি। আমি যখনই মাঝে মধ্যে যাই লাশ কাটাঘরে, দাদা আমাকে যখনই নিয়ে যায়, আমি একটা জিনিস ফলো করি। আমি যখন ওইখান থেকে আসি, যখন আমি গোসল টোসল করি, হ্যাঁ, বা ওই যে মানুষের একটা ভয় থাকে, একটু আগুনের ছ্যাক দেয় হাতে, একটু গায়ে থুতু দিয়ে দেয়, আমি কিন্তু এগুলো দেই না, ডাইরেক্ট ঘরে চলে আসি। আর যখন গোসলটা দেই, তখন আমার ওয়াইফ বলে যে তুমি লাশ কাটার ঘর থেকে আসছো, দেখো এই যে আমার মাথা ব্যথা করতেছে, এই যে দেখো আমার 2 হাত ব্যথা করতেছে, তোমার সাথে কেউ না কেউ আসে। আসলে অপমৃত্যুগুলো তো একটা অন্য রূপ ধারণ করে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু জন্ম মৃত্যু, এটা তো সৃষ্টিকর্তা আল্লাহ পাক তার একটা দান,
না, আমাদের জন্ম যখন দিচ্ছে মৃত্যুর একটা সময়সূচি দিয়ে দিচ্ছে, সে সময় সেই সূচিতেই আমরা মরবো। কিন্তু এর আগে মানুষ আত্মহত্যা করে নেয় বা গলায় ফাঁসি নেয়, বিষ খায়, এই যে যন্ত্রণা, এই যে মারা যায়, এটা তো সে জীবনে কোনোদিন বেহেশতে যাইতে পারবে না। কারণ আছে, কেন যাইতে পারবে না? যে সে তো আল্লাহর কোনো আল্লাহর কোনো কথাই সে এই পৃথিবীতে থেকে রাখলো না বা মানলো না। কেননা যে তার একটা জন্ম দেওয়া হয়েছে, তার অমুক টাইমে অমুক ডেটে তার মৃত্যু ছিল, এর আগে সে হয়তোবা কোনো কারণবশত সে গলায় হয়তোবা ফাঁস নিচ্ছে, এটা তো অপমৃত্যু হয়ে গেল। আসলে অপমৃত্যুগুলো প্রচন্ড ভয়ানক হয়, ভয়ানক হইতে ভয়ানক। লিসেনারদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে দাদাকে ওনার দাদা নিয়ে যান, কারণ ওনার দাদা আসলে শিক্ষিত নন। কারণ পোস্টমর্টেম করার পরে কিছু কিছু পেপারসে কিছু তথ্য, কিছু সূত্র নাম্বার লিখে দিতে হয়। তো যেহেতু উনি এডুকেটেড নন, তো মাঝে মাঝে দাদা যদি ফ্রি থাকে, মানে বিপ্লবদা যদি ফ্রি থাকে, তখন ওই কাগজগুলোর কিছু প্রসিডিউরস মেনটেন করার জন্য যাতে করে কিছু জিনিস, কিছু সূত্র নাম্বার ফেলে দিতে হয়, যার কারণে তাকে মাঝে মাঝে রিকোয়েস্ট করে নিয়ে যান। আর ওই সুবাদে সেখানে মাঝে মাঝে তার যাওয়া হয়, এবং সেইখান থেকেই আসলে আমরা দাদার ঘটনাটা আমরা পেলাম। দাদা, আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে যারা সাধারণত লাশগুলো কাটেন বা যারা এই প্রফেশনটাতে থাকেন, সাধারণত আমরা দেখি সারা বাংলাদেশে বিভিন্ন মর্গ যেগুলো আছে সেখানে কিছু মানে এই লাশ কাটার কাজগুলো হয়। আচ্ছা, যারা সাধারণত এই কাজটা করেন, আমরা কিন্তু সামাজিকভাবে তাদেরকে একটু ডিফারেন্ট চোখে দেখি। তো এই বিষয়ে দাদা আপনার কোনো মন্তব্য আছে কিনা, যদি লিসেনারদেরকে বলতে? আচ্ছা, মন্তব্য বলতে আসলে আমিও মানুষ, আর যে মারা যায় আসে, মানে যার মৃত্যু হয়ে গেছে বা যার নামে সুরতাল করা হয়েছে, যার নামে মামলা করা হয়েছে, সেও কিন্তু মৃত্যু অবস্থায় লাশ কাটা ঘরে আসে। তাহলে এক মানুষ হয়ে আরেক মানুষের গায়ে ছুরি চালানো, তার বুক ফেলে দেয়, হার্ট, লিভার, কিডনি, মাথা ফাটায়, সবকিছুই দেখতে হয়। যাই হোক, ডাক্তার যেখানে যেখানে যা উপদেশ দেয় সেগুলোই আমার এই বড় ভাই করেন। কিন্তু দেখেন একটা জিনিস লক্ষ্য করে, যে এই জিনিসটা, মানে এই পোস্টমর্টমটা আসলে ড্রিঙ্ক ছাড়া কেউ করতে পারবে না। ড্রিঙ্ক তাকে করতে হবে, কারণ ড্রিঙ্ক না করে এই কাজটা আসলে করা সম্ভব নয়। আমার এখন এটা তো স্বাভাবিকভাবে যে একটা মানুষ হয়ে মানুষের বুকে ছুরি চালিয়ে দিচ্ছে, ভিতরের অর্গানগুলো বের করে ফেলছে, তো এই যে দৃশ্যগুলো, স্বাভাবিকভাবে একটা মানুষ যখন নর্মাল সেন্সে থাকে তখন তার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে পারে, যে মানুষ হয়ে আর একটা মানুষের কিভাবে এই জিনিসগুলো বের করে ফেলবো। তখন আসলে যার কারণেই হয়তো বা তারা কিছুটা ড্রিঙ্ক করে নেন আর কি, এটাই আর কি। আসলে ড্রিঙ্ক করলে ব্যাপারটা, ভাইয়া এই পর্যন্ত 7-8 হাজার লাশ পোস্টমর্টম করছে, বাট কিন্তু উনি আজ পর্যন্ত ড্রিঙ্ক ছাড়া কোনোটাই করেনি। ড্রিঙ্ক যখনই উনি করে তখন ওনার সেন্স আর তখন কাজ করে না, তখন সে কারোর সাথে, মানে সুস্থ মাথায় কারোর সাথে কথা বলে না। দাদা, আমরা কিন্তু ওই দাদার কথা বলতে চেয়েছিলাম, যে ওনার স্টোরিগুলো নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি বলছিলেন যে উনি আসলে আমাদের রেকর্ডিং বা এই টাইপের ইন্টারভিউ উনি দিতে পারবেন না, কারণ উনি ম্যাক্সিমাম সময় একটু ড্রাঙ্ক অবস্থায় থাকেন। আর আমি নিজেও দেখেছি ওনার সাথে কিছুটা কথা আমি দেখেছি, উনি কথা জড়িয়ে যায় ওনার। এই জন্য লিসেনার, আমরা আসলে এই বিষয়ে আন্তরিকভাবে দুঃখিত যে অরিজিনাল যিনি, তার একদম কথা আপনাদেরকে শোনাতে পারলাম না, কারণ উনি আসলেই কথা বলতে সক্ষম নন। এই কারণে সক্ষম নন, ওনার কথা জড়িয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন। কিন্তু ওনার ছোট ভাই, তাকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, যিনি মাঝে মাঝে সেখানে গিয়েছেন এবং ওনার একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, এই জন্য ওনার কথা আমি আপনাদেরকে শোনালাম। তো দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার আরো অনেক ঘটনা আমরা পাবো, কারণ যেহেতু আপনি আপনাদের পাশেই এরকম ব্যক্তি আছেন এবং পরিচিতর মধ্যে আমরা জানি যে লাশ কাটা ঘর রিলেটেড অসংখ্য ঘটনা আমরা বিভিন্ন সময় শুনেছি, শুধু মানুষের মুখেই শুনতাম। আজ কিন্তু একদম ফার্স্ট আপনার কাছে শুনলাম, যিনি একদম সেখানে প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষ করার পরে এখনো আপনি যখন বাসায় আসেন, ভাবির কথা বলছিলেন, যে তিনি কিন্তু খুব হারে হারে সেটা টের পান যে আপনার সাথে অবশ্যই কোনো জিনিস এসেছে। এটা সত্য, এটা সত্য। আমি মাঝে মধ্যে যখন ওখান থেকে আসি তখন সে আমার সামনে আর আসে না,
তখন বলে যে তুমি একবারে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আসো, কারণ আমি গেলেই আমার দেখা যায় মাথা ব্যথা করে, হাত ব্যথা করে, হ্যাঁ, এক চোখ লাফায়, হ্যাঁ, মানে এই যে ব্যাপারগুলোটা, তাহলে নিশ্চয়ই কেউ আসে হয়তো আমার গোসল দেওয়ার পরে, হ্যাঁ, গোসল দেওয়ার পরে হয়তো সে থাকে না, চলে যায়। আর আমি গোসল মানে আসলে মানুষ যখন, মানুষের প্রত্যেকটা মানুষের উচিত, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলিম হোক, যে ধর্মেরই হোক না কেন, মানে আমাদের ধর্মের কথা বলি, মানুষ যখন গোসল যখন করে বা হিন্দু শাস্ত্রের মধ্যে স্নান বলে, কেউ ছান বলে, কেউ আপনাদের ধর্মে মনে মুসলিম ধর্মে হয়তো বা গোসল বলে, তো যাই হোক যেটাই হোক একটাই তো বিষয়, আমরা যখন স্নান করি বা গোসল যেটাই বলি না কেন, তখন কিন্তু আমরা সৃষ্টিকর্তার যে কোনো একটা নাম ধরে ডেকেই কিন্তু গায়ের উপরে জলটা ঢালি। এতে কি হয় জানেন? এতে দেহ পবিত্র হয়, মন পবিত্র হয়ে যায়, ফ্রেশ লাগে নিজের কাছে, হয়তোবা কোনো কিছু থাকলে হয়তোবা সে চলে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, ঠিক আছে, এই হলো ব্যাপার। তো লিসেনার, আসলে আমরা একটা বিষয় সৌভাগ্যবান, সেটা হচ্ছে যে দীর্ঘ অনেক সময় পর, মানে সত্যিকার অর্থে যাদের এক্সপেরিয়েন্স হয়েছে বা যাদের এক্সপেরিয়েন্স আছে, আমরা তো শুধু শুনি, কিন্তু সত্যিকার অর্থে এমন এক্সপেরিয়েন্সড পার্সনের কাছ থেকে আজকে আপনাদেরকে ঘটনা শোনাতে পারলাম। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, এবং আরো অনেক ব্যক্তিদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব, যাদের নাম ধরে আমরা গল্প শোনাই, আপনাদের ভালো লাগে, কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের কথা আপনাদেরকে কখনো শোনাতে পারি না, যে তারা আসলে কিভাবে কথা বলেন, তাদের অনুভূতিটা কি। আমরা তাদের অনুভূতিটাকেই আপনাদের কাছে পৌঁছে দেই, আমাদের কথা আপনাদের ভালো লাগে, কিন্তু তাদের কথাও আপনাদেরকে শোনার দরকার, যে আসলে উনি কিভাবে কথা বলেন, উনি কোনটা দেখেছিলেন। তো লিসেনার, ভালো থাকবেন সবাই। আরেকটি স্টোরি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আবারও ফিরে এলাম আমি, রাসেল, এবং অবশ্যই জানাবেন যে বিপ্লবদার যে ঘটনাটি সেটা আপনাদের কেমন লেগেছে। এবং আফনান ভাই সবসময় নিজে ঘটনা বলেন, এবার তিনি কিছু মানুষের ইন্টারভিউ করেছেন। আমার মনে হয় যে বিপ্লবদার ঘটনাটি আপনাদের খারাপ লাগেনি। যাই হোক, এখন যেটা করবো সেটা হচ্ছে একটা খুব চমৎকার ঘটনা, যেটি আমার কাছে কোনো একটা কারণে ভালো লেগেছে, যে ঘটনাটির মধ্যে কেমন যেন একটা মানে অরিজিনাল একটা ইয়ে আছে আর কি। মানে উনি খুব চমৎকারভাবে বলেছেন, এখানে তার যেমন চাইল্ডহুড উঠে এসেছে, নানির সাথে তার সম্পর্ক সেটা যেমন উঠে এসেছে, অনেক কিছুই জড়িত, এবং সেই সাথে রহস্য তো আছেই। তো আমার মনে হয় সব মিলিয়ে এখন যে ঘটনাটি আমি আপনাদের শোনাবো সেটি হয়তো আপনাদের খারাপ লাগবে না। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই ঘটনায়। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেক 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 বেশি আনন্দ দেবে। তো আমরা ঘটনায় যাওয়ার আগে আরও একবার বলতে চাই যে আপনি যদি আমাকে লিখতে চান তাহলে চলে যান russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে, এবং সেই সাথে আমাদের ফেসবুকে যদি কিছু লিখতে চান তাহলে ভিজিট করুন www.facebook.com/russell.স্বাধীন। আমরা আসলে চেষ্টা করি সবচেয়ে ভালো ঘটনাগুলোই আপনাদের সামনে হাজির করার, এবং আপনারা যদি ঘটনা পাঠানো বন্ধ করে দেন তাহলে ভূত.com বন্ধ হয়ে যাবে, একদম পরের দিন থেকে একদম সোজাসুজি বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি অনুরোধ করবো যে বেশি বেশি করে ঘটনা পাঠান। এবং যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন এখনও, মানে আমি বলবো যে কোভিড চলে গেছে বা এরকম কিছু, কিন্তু আমি এইটা বলতে পারি আপনাদেরকে যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে এখন চাইলে স্টুডিওতে আসতে পারেন। মানে আই এম রেডি ফর দ্যাট। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম অ্যান্ড এখানে এসে ইউ ক্যান শেয়ার ইউর স্টোরি। তো এটা আপনারা ভেবে দেখবেন। যদি আপনারা আসতে চান ডেফিনেটলি আপনারা সেটা মেনশন করবেন একদম মেইলের ফার্স্টেই, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়ার পরে আপনি বলবেন যে আমি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে চাই, বা একেবারে ফার্স্টে হেডলাইনেও দিতে পারেন যে আমি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে চাই। এবং যারা স্টুডিওতে শেয়ার করবেন তারা অবশ্যই ফোন নাম্বার দিতে ভুলবেন না। আপনার ফোন নাম্বারটি নিয়ে আমরা যেটা করব, আপনাকে ফোন করব এবং আমাদের অ্যাড্রেস সম্পর্কে জানাবো, কীভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেটাও জানাবো, যাতে আপনারা খুব সহজেই এখানে এসে পৌঁছাতে পারেন এবং ঘটনাটি আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব সেই দাদির ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের অসম্ভব ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। বুথ.com এর সকল শ্রোতাদের আমার শুভেচ্ছা। বুথ এফএম এবং বুথ.com এর শুরু থেকে আমি আসছি এখন পর্যন্ত। তো আমি সুমন, মালয়েশিয়া থেকে। আমার গ্রামের বাড়ি ব্রাউনবাড়িয়া। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি 2004 সালে ঘটে। আমার বয়স তখন 14 বছর। তো বলে রাখি, আমি নানার বাড়িতে ছোটবেলা লেখাপড়া করছি, নানার বাড়িতে ছিলাম। তো ঘটনাটা আমার নানু এবং আমি ফেসিং। আমার নানু একজন ধার্মিক লোক ছিলেন এবং সামাজিক যে কোনো কাজে মানুষের উপকারে সবসময় নিজে সার্ভ করতেন। যেমন আপনার থাকে না গ্রাম অঞ্চলে কিছু কিছু মানুষের বিপদে আগে আসে, যেমন বিভিন্ন কাজে মহিলাদের সমস্যা, বাচ্চা কাচ্চার সমস্যা হইলে, কেউ ভয় পাইলে বা কেউ পানিতে পড়লে বা কেউ পেট ব্যথা, এইরকম বিভিন্ন রোগের চিকিৎসা করতেন নানু ন্যাচারালি গাছের লতা পাতা দিয়া। কিছু কিছু আবার ইসলামিক নীতিমালায় করতেন আর কি। তো আরেকটা কাজ করতেন নানু, সেটা হলো আপনার ডেলিভারি কাজটা নানু করতেন। এটা কোনো পেশা না, মূলত আপনার মানুষের উপকারের জন্য। তো আমার একজন মামা, আমি, নানা, নানি, মামানি, মোট 5 জনের ফ্যামিলি। তো ঘটনাতে আমি চলে যাই। তো আমি তখন অনেক ছোট, নানুর সাথে সব সময় থাকতাম। 14 বছর বয়স, আর কত বড়। তো একদিন হুট করে রাত্রে 1টা বাজে আপনার 2 জন মহিলা নানুকে গড়ে ডাকতে আসছে হারিকেন হাতে নিয়ে। তো নানু ঘুম থেকে উঠলো, উঠে দেখে যে প্রতিবেশী পাশে বলতে কি মোটামুটি একটু দূরের 2 জন মহিলা আসছে নানুকে নিয়ে যেতে। তো নানু একটা সিস্টেম ছিল কি, রাত্রেবেলা কোনো জায়গায় গেলে আমার সাথে নিয়ে যেত। তো আমার ঘুম থেকে তুলে, তো আমি ঘুম চোখে নানুর সাথে বুঝতেও পারতেছি না যে নানু কই নিয়ে যেতেছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমি নানুর সাথে যাই। তো অনেক রাত্রে হারিকেন নিয়ে যাই পাশের বাড়িতে, ডেলিভারি একটা প্রবলেম। তো নানু ডেলিভারি করায়। তো রাত্রে ওই রাতেই নানু ওইখানে থাকে। তো বাড়িতে আর বলা হয় না যে আমি ওই জায়গায় থাকবো। তো সকালবেলা আমি নানু ফ্রেশ হইয়া নাস্তা কইরা ওই বাড়ি থেকে আবার ব্যাক করি নানার বাড়িতে। তো ব্যাক করার পরে আমার মামা খুব রাগে। মামার অনেক আগে থেকেই বাধা যে এইসব কাজ না করার জন্য, কারণ নানু বয়স্ক মানুষ আর এগুলা অনেক রিস্কি, রাত বিরাতে কোনো টাইম টেবিল নাই। তো এই কারণে আমার মামা খুব নানুর সাথে রাগারাগি করে, প্রচন্ড রাগারাগি করে। আমার মামা একটু অ্যাংরি টাইপের লোক। তো রাগারাগি করে, মূলত রাগারাগি করার মধ্যে ওই রাগের পরিমাণ এতই হয়ে যায় যে আমার উপরে ওই রাগটা ছাড়ে আর কি। আপনার আমাকে মারে, চর থাপড়া মারে, তুই গেলি কে, তুই না গেলে তো যাইতো না। তো যাই হোক, ওই দিন নানু রাগ করে নানু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যে ছেলে এত করছে, নানুরে গালাগালি করছে। তো ওই দিন নানু কি করে, হুট করে ঘর থেকে বাইর হয়ে যায়। নানু প্রচন্ড রাগী মানুষ ছিল। তো বাইর হয়ে যায়, কাউকে বলে নাই দুপুরবেলা। তো মামা প্রাইমারি স্কুলে মাস্টার ছিলেন। তো সকালবেলা চলে গেছে। তো বিকাল 5টার পরে আসছে মামা এসে বলতেছে যে তোর নানু কই। নানু দুপুরে কই জানে গেছে, আমি তো যাই না। তো মামা খুব রাগারাগি করে আমার বলে খুঁজতে, সবাই মিলা খুঁজে, কিন্তু রিলেটিভ যাদের বাড়িতে নানু যাইতো ওদের বাড়িতে নাই। আমিও খুঁজছি, দুপুর বেলায় খুঁজছি, কিন্তু নানুকে পাই নাই। তো অ্যাকচুয়ালি মন আমারও খারাপ, প্রচন্ড খারাপ, কারণ নানুরে ছাড়া এক মুহূর্ত আমার ভালো লাগতো না।
তো যাই হোক, রাত হয়ে গেল, আপনার সবারই মন খারাপ যে নানু কই গেল কই গেল কই গেল। তখন মোবাইল ফোনটা ছিল কিছু মানুষের হাতে, কিন্তু আমার সামর্থ্য হয় না এরকম মোবাইল ফোন কিনা। মোবাইল ফোনটা রেগুলার হয়েছে 2006 আর ঘটনাটা করছে 2004। তো রাতটা খুবই কষ্টে কাটতেছে, সবাই খাওয়া দাওয়া মোটামুটি একটা কি বেতিকৃষ্ণ অবস্থা। কেউ মামারে ডাকতে গেলে মামা বলতেছে আমি খাবো না, নানা বলতেছে আমি খাবো না। তো এরকম একটা পরিস্থিতি আর কি রাসেল ভাই। তো যাই হোক, আমি রাত্রে আমি একটা নানুর একটা স্পেসিফিক জায়গা ছিল, ওই জায়গাটা শুধু আমি জানতাম আর কেউ জানতো না, কারণ এই জায়গার মধ্যে নানু অনেক সময় জায়গা বসে থাকতো। তো আমি চিন্তা করলাম যে রাত্রে আমি ওই জায়গাটায় যাও, দেখবো যে নানু আছে কিনা। তো আমি জায়গাটার বিবরণ দিই আপনারে। জায়গাটা এমন একটা জায়গা, আমার নানুর বাড়ি থেকে আপনার একটু দূরে বলতে কি মাঝখানে 2টা ক্ষেত আছে, তার উপরে একটা উঁচা ক্ষেতে ক্ষেতটার উপরে আপনার 2টা তাল গাছ, একটা বড়ই গাছ। তো বেশিরভাগ সময় নানুর মন খারাপ থাকলে বা নানু ওই জায়গায় মাছও ধরতো, পাশে একটা খাল আছে, মাছ ধরতো অনেক সময়, বা ওই জায়গাটা নানুর একটা মানে কমন জায়গা ছিল। আর দিনের বেলা তো ওই জায়গায় সার্চ করছি, মানে ওই জায়গায় পাই নাই। তো চিন্তা করলাম যে রাত্রেবেলা হয়তো নানু কোনো এক জায়গা থেকে আইসা ওই জায়গায় বসে থাকবো, বা আমি নানু নিয়ে আসবো। তো কি হইলো, আমি তখন রাত 9টা কি 9:30 বা 10টা বাজে এইরকম টাইমে আমি লুকায় গেছি মোটামুটি। মামা আরেক রুমে মামি নিয়ে শুয়ে গেছে, আর নানা একলা করে বসে রয়েছে। নানা খুব চিন্তিত, কই গেল। নানা অনেকক্ষণ বিশ্রাইছে, তারপরে পায় নাই। তো আমি পিছনের দরজা দিয়ে বের হইয়া, আমার হাতে কোনো কিছু নাই, লাইট কোনো কিছু নাই, কারণ আমি বের হইলে আমার মামা আমার খুব শাসন করতো। তো এত রাত্রে বাইরে হইলে অবশ্যই আমার যাইতে দিবে না কোনো জায়গায়। তো আমি চিন্তা করলাম আমি নিজে যাবো। তো আমি আস্তে আস্তে হাঁটতে ওই ক্ষেত পার হইয়া, ক্ষেতে মোটামুটি একটু তখন পানি ছিল, আর খালেও মোটামুটি পানি ছিল। এই হালকা পাতলা পানি বলতে কি মানে জোয়ারের পানিগুলো আর কি, আপনার হাঁটু সমান পানিও। তো আবার ওই খেতে যাইতে ওই দিক দিয়ে মানে আমার নানুর বাড়ি আরেক পাশ দিয়ে খেতের রাস্তা আছে, ওই জায়গায় যাইতে। তো আমি কি চিন্তা করলাম অ্যাঙ্গেলে চলে গেল। তো যায় আমি উপরে উঠবো, তো এমন সময় আমি মানে খেতের ডাউনে আছি আর কি, মানে উপরের দিকে উঠি নাই। এমন সময় আমি শুনতেছি আমার নানু কণ্ঠ কাউরে বলতেছে যে তোরার জন্য আমার কষ্ট লাগে, তোরা আমার কাছে আসবি না, ঠিক আছে, আমি যা ভালো আছি। আর ওইডারে 2টা থাবড়া দে, এটা বড় বিয়াদব। তো আমি চিন্তা করলাম নানুর কণ্ঠ, কার সাথে নানু কথা বলতেছে। উপরের দিকে তাকাইলাম, তো রাত্রিবেলাতে চাঁদনি রাত, কিন্তু সবকিছু ক্লিয়ারলি দেখা যায় না, কিন্তু আমি দেখতে পারতেছি যে আমার নানু, কারণ আমার নানু একটা লাল চাদর পরতো সবসময়, গায়ে দেওয়া রাখতো। ওই চাদরটা দিকে আমি বুঝতে পারলাম যে নানু সামনের দিকে মুখ দেওয়া আছে, কিন্তু আমি পিছনের দিকে, অনেকটাই পিছনে ডাউনে আছি খেতে। তো আমি ওইখান থেকে, কারণ নানুর সাথে আমার এতই সম্পর্ক ছিল যে মানে আমি নানুর কোনো কাজে বা কোনো কিছুতে অনুমতি বা একটা আছে না যে আমি ভয় পাইলাম নানুর, এরকম ছিল না। কারণ নানু মোটামুটি তখন ছোটকালের একটা আমার বন্ধু ছিল। তো আমি ডাক দিলাম, নানু তুমি এখানে কি করো? তো নানু পিছন থেকে আমার শব্দটা শুনতে পেয়েছে, ডাকটা শুনতে পেয়েছে। তো ডাক্তার শুনতে পায় আমার দৌড় দিয়া মানে আপনার 20 হাত দূরত্ব, নানু এত স্পিডে আমার কাছে আইলো, আয়সে আমার জড়ায় ধইরা সেরা চাদরের ভিতরে মানে কইলো কথা কবি না, চুপ চুপ চুপ। তো নানু আবার ওই জায়গায় নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি যা দেখলাম যে
মানে 4 দিন রাতে আমার এখনো বলতে গা শিরশির করতেছে। 4টা বিড়াল এবং বিড়ালগুলা খুব কালো, শুধু চোখগুলা লাইটিং করা, মানে একটা লাইট মারতে আছে আর কি, বিড়ালের চোখ রাত্রেবেলা যেরকম হয় আর কি। তো একটা স্পেসিফিক রাউন্ডে এরা মানে সেনাবাহিনী যেরকম আপনার দাঁড়া করে রাখে না অ্যাসেম্বলির সময়, এরকম একটা লাইনের মধ্যে 4টা বিড়াল দাঁড়ায় আছে এবং কি সামনে অনেকগুলা খাবার। তো নানু আমার এমন ভাবে জড়ায়া ধইরা বসছে যে আমি মোটামুটি নানু কুলে বলতে গেলে একটা ঠ্যাঙের উপরে আমি বসে আছি। তো হালকা একটু শীত আছে, শীত ভাব, চাঁদনি রাত্রেবেলা। তো আমার নানু বলতেছে তুই কোনো কথা বলবি না, কানে কানে বলছে আর কি, আর ভয় পাইবি না। তো আমি দেখলাম মুহূর্তের মধ্যে 4টা বিড়াল নাই, মানে একটু চোখটা ঘুরাইতে দেখি বিড়াল গুলো আর নাই। মানে আমি একটু আবার তাকাইলাম যে এদিক দিয়ে যাইতেছে না কোন দিক দিয়ে গেল এইগুলা। ছোট বয়স, বিড়ালের প্রতি খুব ইন্টারেস্টিং। তো নানু কইলো খাবি? আমি কি কই যে দেখ খাবার, কত খাবার। না আমি খাইছি, তুমি খাও, তুমি বাড়িতে চলো। আর বিড়ালি কই? আমি বিড়ালি ডাকবো, বিড়ালি আমি দেখাম। কালা বিড়াল আমি জীবনও দেখছি না, এমন কালা বিড়াল। তো নানু কইলো এটি বিড়াল না, তুই এক কাজ কর, চল আমরা জায়গা। তো আমার কাছে তুই মানে আপনার একটা ইন্টারেস্টিং কাজ করতেছে, আমি বিড়াল গুলা দেখবই। আমার কাছে মনে হইলো কি আমি ছোটবেলায় জিন ভূতের গল্প টল্প শুনতাম, তো আমি চিন্তা করলাম যে নানু মনে এরকম কোনো কাজ করে, বা নানু মনে জিনে মিনে ধরছে বা এরকম। আমায় কয় নানু আমি দেখবো বিড়াল গুলো আমার একটু দেখাও। ঠিক আছে ডাক দো, তুমি তো এতক্ষণ ছিল তোমার সাথে, তুমি এডিলেও কথা কইতেছো, বিড়ালের লোক কথা কইছো। কয় না না তুই চল। তো নানু খুব রাগ করলো, চিন্তা করলো আবার যে, তো আমি বেশিরভাগ সময় মন খারাপ করে ফেলাইলে হুট করে নানু আমার কাজ, আমি কোনো একটা জিনিস ডিমান্ড করলে নানু ওইটা প্রথম না করে তারপর আস্তে আস্তে মানে গইলা তারপরে আমার কয় যে না কর। তো আমি মনটা খারাপ করে ফেললাম। তো নানু কইলো আচ্ছা ঠিক আছে, তোরে বিড়াল দেখাবো না, তোরে কুকুর দেখাবো। আমি কুকুর দেখাইবা? আচ্ছা ঠিক আছে, বিড়াল দেখতাম না, কুত্তা দেয়া। তো নানু কইলো চুপ থাক, আমি এটারে ডাকি। তো নানু কি নাম ধরে 4টা নাম ধরে ডাক দিল, আমার এত এখনো মনে নাই নামগুলা। 4টা নাম ধরে ডাক দিল, আমি দেখলাম যে হুট করে আমার চোখের দিকে নানু হাতটা বুলে আসে, সামনে ছাড়ে দিল, দেখলাম আমি কুকুর 4টা। ও আল্লাহ! তো আমি তখন একটু ভয় পেলাম, কারণ কুকুরগুলা চোখ একদম লাল। আরে আজব তো। তা আমি তখন নানুরে কোনো কিছু বলতেছি না, আমি নানু চলো বাড়ি চলো, কারণ আমি কি কমো, আমি যে মানে যেগুলো দেখতেছি, একবার দেখলাম বিড়াল আইলো, বিড়াল চলে গেল, আবার কুকুর নানু ডাক দিয়া রইলো। তো এরপরে আমি নানু খুব ফোর্স করা শুরু করলাম, চলো নানু আমি যাবো। নানু কইতেছে আমি কিছু খাইয়া সেরে আমি যাবো তোর সাথে। তো পরে আমি নানু চলে ঘরে আসি পরে আমার ভিতরে একটা কৌতূহল রয়ে গেল যে নানু এগুলা কিভাবে করলো, কোনো জাদু জানে না তো? আমার সন্দেহ হইলো মোটামুটি। তো আমি নানু হলে রাতে ঘরে ঢুকলাম, ঢুকে সেটা শুয়ে পড়লাম, না দেখলাম আইসা যে না সবাই ঘুমের মধ্যে দরজা খোলা। আমরা ঢুকলাম, ঢুকে সেটা শুইলাম। তো আমি শুয়ে নানুর বলতেছি, আসলে নানু তুমি আমার করতো যে এই ঘটনাটা আসলে কি, তুমি একবার ডাক দিলা বিলাই আইলো, বিড়ালের সাথে কথা বললা, আবার কুকুর আইলো, কুকুর তুমি নিয়ে আইলা ডাক দিয়া, মানে এটা কি? পরে আমার কাছে কয় না বলতেই রাজি না, আমার মানে যে কোনো একটা এক্সকিউজ দিয়ে আমার মানে মাইন্ডটা চেঞ্জ করতে চাইতেছে। তো এই গেল একদিন, আমার কাছে কৌতূহলটা রয়ে গেল। তো রাসেল ভাই আপনার কিছুদিন পর, 15-16 দিন পর আমার গ্রামের
একটা বাৎসরিক একটা ওয়াজ মাহফিল আছে, অনেকটা মোটামুটি দূর, 1 কিলোমিটার দূর। তো আমরা ছোটবেলা সবাই ওয়াজ মাহফিলের প্রতি একটা ঝোঁক থাকে। তো বাৎসরিক ওয়াজ মাহফিল, তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল আসলো, আয়সা বললো যে চল মাহফিলে যাবো। ওকে ডান, চল মাহফিলে যাবো। তো আমরা মূলত 4 জন হইলাম। তো 4 জন হইয়া রওনা দিলাম মাহফিলে। তো মাহফিলে গেছি, ওয়াজ শুনলাম। তারপরে রাত্রে অনেক রাত হয়ে গেল, আমি বাড়ি থেকে বলেই গেছি অনেক রাত হয়ে গেল। তো আমি কি করলাম, আমি বললাম যে আমি চলে যাবো, আমার ভালো লাগতেছে না, আমার একটু ঘুমাই যাচ্ছে মাহফিলের মধ্যে। তো এরা 3 জন মধ্যে 2 জন গেছে, এক একজন পোলাপান মানুষ ঘুরতেছে, আমরা সবাই যার যার মধ্যে। তো আমার কাছে খুব খারাপ লাগতেছে, আমি চলে যাবো ছোটবেলা। তো আমি এরা বললাম আমি চলে যাবো, তোরা থাক। তো আমি মাহফিলের থেকে বের হয়ে যে রাস্তাটায় দাঁড়াইছি, ওই রাস্তা দিয়ে ওয়েট করতেছি যে আমাদের বাড়ির কাউরে পাওয়া যায় কিনা। যদি রোয়ানা দেয় এদিক দিয়ে, তাহলে আমি ওর পিছু পিছু ওর সাথে কথা বলতে বলতে চলে যাবো রাত্রে 12টা বাজে। তো আমি একটা লোককে পাইলাম। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি বাড়ি যাবেন? কহ বাড়িতে যাবো। তো আচ্ছা, আপনার পিছু পিছু আমি যাবো, আমার একটু বাড়িতে পৌঁছায় দিয়ে। কই দেখ, তোরা আমার বাড়ি থেকে তো তোরা বাড়ি অনেক দূর, তো আমি আমার বাড়ি পর্যন্ত যেতে পারবো, আমি তোর বাড়িতে যাইতে পারবো না। তো আমি বললাম যে দেখেন আমি তো ভয় পাই, তো আপনি একটু নিয়ে দিলে ভালো হতো। হাঁটতে হাঁটতে ওই লোকের বাড়ির কাছাকাছি চলে যাওয়ার পরে ওই লোকের বাড়িতে হুট করে ঢুকে গেল। ঢুকে গেছে তুই জাগা, আমি আর যাবো না, আমার ভালো লাগতেছে না। তো ঘটনা হলো এই জায়গা থেকে, ওনার বাড়ি থেকে আমার নানার বাড়ি পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর একটা রাস্তা। আমি পড়ে গেলাম বিপদে, এখন কি করবো? তো আমি 1 পা আগাই আর 1 পা পিছনে যাই, ছোট মানুষ, আবার ওয়েট করি যদি কেউ আহে। এরকম করতে করতে 10-15 মিনিট আমার চলে গেল। তো আমি কিছু দোয়া টোয়া পড়ে আপনার হাঁটা শুরু করলাম, যে ভয় তো আসি মনের ভিতরে, যদি ভয় কোনো কিছু দেখি ভাগ দিয়ে বইরা শুয়ে পড়াম, এরকম একটা চিন্তা, কি করবো আর। তো আমি একটু হাইটা সামনে একটা পুকুর পরে, পুকুরের সাইড দিয়ে আমি যাবো, তারপরে একটা আপনার বাঁশ যার পরে, তারপরে একটা তেঁতুল গাছ পরে, তারপরে হইলো আমার মামার বাড়ি। তো কি করলাম, আমি ওই পুকুরের পাড় দিয়ে যাইতেছি, আমার প্রচন্ড ভয়, আমি কি করবো, পিছনে যাবো না সামনে যাবো? আমি ছোট মানুষ, এই রাত্রেবেলা অন্ধকার রাস্তার মধ্যে কিভাবে সম্ভব, আমার মাথায় টিকতেছে না। ওই লোকটা আমার ফালাই দিয়ে চলে গেল, আমার আগায় দিয়ে গেল না। তো আমি যখনই আপনার পুকুরটা পার হয়েছি পরেই আমি একদিন পিছন দিকে তাকাই একবার, সামনের দিকে তাকাই একবার। তো হুট করে পিছন থেকে মানে আমার কাঁধের মধ্যে কেউ হাত রাখলো। ঝিঝি পোকার দাগ, চতুর্দিকে আপনার একটা ভয়ঙ্কর পরিবেশ। ওই মুহূর্তে যদি কাঁধের মধ্যে কেউ হাত রাখে, মানে আমি এখন কি কমো আপনারে, যে আমার এখনো ভয় লাগতেছে বিষয়টা, আমার এগুলো তারা মনে আসলে। তো হাত রাখার পরে আমি মানে পিছনের দিকে চাওয়ার আগে আমি মনে করছি যে ভূত পেতনি হইবই, কারণ জিন ভূত এটি মনে করেন যে ছোটবেলা থেকে ঘটনা থেকে আমার কাছে ভয়ঙ্কর জিনিস এটা। আর এমন একটা মুহূর্তে কেউ আমার গাড়ে হাত রাখলে তো আমি আর ফিরা না তাকায় আমি মানে এমন একটা টপ করে শুয়ে বললাম। মানে আমার ভিতরে ভয় তো আছে, কিন্তু আমি চিন্তা করলাম যে যদি শুয়ে পড়ি ঠিক আছে, তাইলে আমি শুয়ে থাকা অনুভব করাম যে আমার সাথে কি হইতাছে। তো শুয়ে পড়ার সাথে সাথেই মানে কেউ আমার বলতেছে যে এই উঠ চল, তোরে আগায় দিয়ে আমি আইছি অনেক কষ্ট করে বাড়ির থেকে, ঠিক আছে তুই চল আমার সাথে, তো তোরে আমি আগায় দিয়ে আসবো। আমি এই কথা শুনি না যে আমার কণ্ঠটা পরিচিত মনে হইল। তো
পরিচিত মনে হইলো বলতে কণ্ঠটা এমন একটা লোকের, আমার নানুর এক বান্ধবী। তো আমি ওনার সাথে আমার একটা ভালো কন্ডিশন, নাতি বলে ডাকতো, পাশের বাড়িরই কাছাকাছি। তো ওই নানুরে আমি বললাম, নানু তুমি? আমি উঠে গেছি ডাইরেক্ট, কহ আয় চল তোরে লয়া যায়, আমিও তোরে নিতে আইছি। আচ্ছা, তো আমি নানুর পাইলাম, পায়ে হাত ধরলাম, সবকিছু ওকে আছে। আমি ওনার সাথে হাঁটতে গেলাম। আমার বললো তুই সামনে থাক, আমি পিছনে আছি, তোর তুই চিন্তা করিস না। তো আমি আস্তে আস্তে হাঁটতে বাড়ির সামনে যাইতে আর মাত্র 20 কদম লাগবো, এমন একটা সময় আমার থিঙ্কিং হইলো যে আমি যেই নানুরে নিয়ে আপনার যাইতেছি বাড়িতে, এই নানু গত মাসের 17 তারিখ মারা গেছে। আমি ওনার কবরে মানে জানাজা টানাজা সবকিছু করলাম, খাবার দাবার করাইলাম, মানুষের জেফত হইলো, উরুস হইলো, সবকিছুই কমপ্লিটেড। কিন্তু এটা কিভাবে সম্ভব? তো আমি যখন আমার নানার বাড়ির পাশে সামনাসামনি আইসি 20 কদম দূরে, তেমন একটি কারেন্টে একটা বাতি মামার বাড়ির কোনায় ছিল। তো আমি এক দৌড় দিয়া বাড়ির কাছে আইসা তখন পিছনের দিকে তাকাইলাম। এর আগে তাকাই নাই, কারণ আমি আর পিছনে তাকাইতে পারবো না, কারণ আমার কাছে এটা সম্ভব না। কি আমি এটা মানে অনুভব করলাম পিছন থেকে, আমি ওই বাড়ির কোনাতে থাইকা তখন পিছনের দিকে তাকায় দেখি আসলেই তো কেউ নাই। আমি অ্যাকসেপ্ট করছি জিনিসটা, কারণ এটা স্বাভাবিক। কিন্তু আমার ভয়টা কাইটা গেছে, কারণ আমি এখন বাড়িতে এই কোনাতে আসার পরে দেখি নানু আমার পিছন দিয়ে ডাক দিছে, তুই একলা আইলি গিয়ে লেগে এই করলি গিয়ে লেগে এই করলি গিয়ে তোর লেগে আমি ওই তোর মাসের বাড়ি সে নানুরে বাড়াইছি তোরে আনার লাগিয়া। আমিও নানুর কথায় অবাক হয়ে গেলাম, নানু তুমি কও কি, এটা কিভাবে সম্ভব? নানু তো মারা গেছে কিছুদিন আগে। আহ তুই ভয় পাইছ? না, আমি কি ভয় পাইছি না, মানে ভয় তো প্রচন্ড ভয় পাইছি। পরে আমার পরের দিনে আপনার এই কিছু গাছের তাবিজ টুবিজ আমার শরীরে লাগাই দিয়া কইলো যে ভয় পাইস না, এই রাত্রে ঘটনায় তুই একলা ছিলি, তো আমি তোর হেল্প করার লেগে তোর নানুর বাড়ি। আমার কোনোভাবে বিশ্বাস হইতেছে না যে এইসব কাজগুলা অহরহর ছোটখাটো কাজগুলা চলতোই। তো আমার এই বিস্ময় কোনো সময় নানু কাটায় নাই। নানু 2008 সালে মারা যায়। তো আমি এগুলা কারো কাছে শেয়ারও করি নাই, কারণ শেয়ার করাটা নানু আমার অনেক আগে থেকে মানা করে দিচ্ছে। তো আজকে অনেকদিন পরে মনে হইলো যে আমি ভূতে ফ্যামিলিটা শেয়ার করা দরকার। তো আমার এই ঘটনাটা যদি প্রচার হয়, আমি আরো ঘটনা আছে, অহরহর ঘটনা আমার নানুর সাথে, কারণ আমার নানুর মৃত্যুর শেষ পর্যন্ত আমি নানুর সাথে ছিলাম। অনেকগুলো ঘটনা আছে। আজকের ঘটনাটা অনেকটা লং হয়ে গেছে, পরবর্তীতে আমার ঘটনাটা প্রচার হলে আমি ইনশাল্লাহ আরো অনেকগুলো ঘটনা আপনাকে পাঠাবো। রাসেল ভাই দোয়া করবেন। আর ভূত.com লং লিভ। আশা করি ভূত.com অনেক দিন আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।